আজকের আয়োজনে ইউএস নিউজ অনলাইন জার্নালের এই 607তম পর্বে অটিজম বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আজকের বিষয় হোমিওপ্যাথিক পদ্ধতিতে অটিজম চিকিৎসায় রোগীর বয়স সীমা সহ আরোগ্য লাভে করণীয়। এবং অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের পরামর্শ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার কাছে অটিজম চিকিৎসা নেওয়া শিশুর পিতামাতার না বলা কথা আমরা জানবো এই বিষয়ে। প্রিয় দর্শক, ইউএস নিউজ অনলাইন জার্নালের আজকের এটি যেহেতু অটিজম বিষয়ে আমরা কথা বলবো, অটিজম প্রখ্যাত অটিজম গবেষক কানাডা থেকে যুক্ত হয়েছেন হোমিওপ্যাথিক কনসালটেন্ট এনএসএফএ গ্লোবালের ফাউন্ডার মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি ইতিমধ্যে অটিজম চিকিৎসায় ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। আমাদের সাথে অনেকগুলো পর্বে তিনি যুক্ত হয়ে অটিজম বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং সারা বিশ্বে তার অসংখ্য রোগী রয়েছে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ সহ আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, লন্ডন, বিশ্বের অস্ট্রেলিয়া, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য অটিজম শিশু চিকিৎসা তিনি দিচ্ছেন এবং ব্যাপক সফলতা অর্জন করেছেন। এবং আমরা অনেকগুলো পর্ব করেছি এই বিষয় নিয়ে। এই পর্বগুলোতে যারা অটিজম চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন তারা তাদের অভিভাবকরা যুক্ত হয়ে তাদের খোলামেলা মতামত দিয়েছেন। আজকেও আমাদের সাথে 4জন অতিথি যুক্ত হয়েছেন যাদের সন্তানরা অটিজম কনসালটেন্টের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে অনেক সুফল পাচ্ছেন। তাদের কাছ থেকে আমরা শুনবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়া থেকে অটিজম চিকিৎসাধীন মেয়ে শিশুর মা মুশফিকা, গ্রেট ব্রিটেন থেকে অটিজম চিকিৎসা নেওয়া ছেলে শিশুর বাবা সানি রহমান, গ্রেট ব্রিটেন থেকে অটিজম চিকিৎসা নেওয়া ছেলে শিশুর মা রোজা আহমেদ, এবং গ্রেট ব্রিটেন থেকে চিকিৎসা আহ, চিকিৎসা নেওয়া মেয়ে শিশুর বাবা হাফিজ এবং হাফিজ যুক্ত হয়েছেন। তার মাও যুক্ত হওয়ার কথা ছিল, তো হাফিজ জি আমাদের সাথে রয়েছেন। তা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি সময়ের কথা শুনবো। দর্শক, আমাদের যারা অভিভাবকরা রয়েছেন এই বিষয়ে আমরা জানবো তাদের অভিজ্ঞতার কথা। কারণ অটিজম একটি অত্যন্ত জটিল রোগ, আপনারা জানেন। বিশ্বে এটা অনেক অনেকটা ব্যাপক আকার ধারণ করেছে। হোমিওপ্যাথিক পদ্ধতিতে অটিজম চিকিৎসা শুধুমাত্র উপসর্গ নির্ণয় যথেষ্ট কি? কারণ আমরা ইতিপূর্বে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেছি। রোগ নির্ণয় ও চিহ্নিত উপসর্গের উপর গবেষণা, কেস স্টাডি, নানা উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চিকিৎসাপত্র প্রদান ছাড়াও আরো কি কি গুরুত্বপূর্ণ করণীয়। কারণ এই বিষয়গুলো, আমি যে কথাগুলো বলেছি, এগুলো কিন্তু আমাদের অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীর এগুলো নিয়ে কাজ করেন, গবেষণা করেন দীর্ঘ সময়ে। তো অটিজম চিকিৎসা বয়সের কোনো ভূমিকা আছে কি? আজকে যে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কথা বলবো, জানার চেষ্টা করবো আমাদের অটিজম গবেষকের কাছ থেকে। কোন বয়সে চিকিৎসা নেওয়া উপযুক্ত সময়? তো মানে অটিজম যখন ধরা পড়ে তখন অনেক সময় দেরি হয়ে যায়। উপযুক্ত সময়টা কখন, কোন সময় চিকিৎসা নিলে পরে 100% বা সবচেয়ে বেশি আরোগ্য লাভ করা যায়, এই বিষয়টা আমরা জানবো। এবং পিতা মাতাদের সুনির্দিষ্ট উপলব্ধিটা এবং তারা যে ট্রিটমেন্টটা নিচ্ছেন তাদের কি বিষয়টা, তারা কি দেখছেন, সেখান থেকে তাদের অভিজ্ঞতা আমরা জানবো। অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে তাদের খোলামেলা কথা বলার আমরা চেষ্টা করবো, তাদেরকে সাথে কথা বলার চেষ্টা করবো যে আরো, যদিও রোগীর মা বাবা হিসেবে কথা বলেন, আজকে একজন আহ একদম অনিয়ারে এসে অন্যান্য অভিভাবকদের উদ্দেশ্যে যেন অন্যরা জানতে পারেন তাদের না বলা কথাগুলা, যাতে অন্যরা উপকৃত হয়, সে বিষয়ে আমরা জানবো। দর্শক, হোমিওপ্যাথিক পদ্ধতিতে অটিজম চিকিৎসার নানা দিক নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, আমি আগেই বলেছি। এর মধ্যে গত 30 সেপ্টেম্বর একটা প্রোগ্রাম আমরা করি। সেখানে একজন অভিভাবক অত্যন্ত সুন্দরভাবে বলেছিলেন তার নিজের অভিজ্ঞতা থেকে তার সন্তানটিকে
ট্রিটমেন্ট করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তিনি বলেছিলেন যে অটিজম চিকিৎসা একজন ডাক্তার কতটুকু করতে পারেন আর একজন অভিভাবক কি কি করতে পারেন। তার মতে 50-50, অর্থাৎ একজন ডাক্তারের ভূমিকা এবং একজন অভিভাবকের ভূমিকা সমান সমান। যদি আপনার সন্তানটিকে অটিজম থেকে মুক্তি দিতে চান, তাকে রোগ মুক্ত করতে চান, তাহলে ডাক্তারের যেমন ভূমিকা, অভিভাবকের তেমনি সমান ভূমিকা রয়েছে। এই বিষয়গুলো আমরা আরো জানবো আজকের অতিথিদের কাছ থেকে। তো আমি আহ সবার কথা শুনবো। প্রথমে আমরা আহ আমাদের এই অনুষ্ঠানে অংশ নেয়া অস্ট্রেলিয়া থেকে যিনি যুক্ত হয়েছেন। এখানে অস্ট্রেলিয়াতে অনেক রাত, প্রায় 12:30টার কাছাকাছি। তো উনি অনেক কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো ওকে। আমি প্রথমে আপনার কাছেই যাব। আপনি যদি বলেন, মুশফিকা আপনি, আপনার মেয়ে শিশুটি কত বছর বয়সে কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে চিকিৎসার জন্য আপনি নিয়ে এসেছেন, চিকিৎসাটা শুরু করেছেন, আপনি একটু আমাদেরকে বলবেন? কারণ এই বয়সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিটি আপনি কেমন মনে করছেন যে এই চিকিৎসাটা যে তিনি ডাক্তার, আমাদের অটিজম গবেষক কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আপনাকে আপনার সন্তানটিকে যেভাবে ট্রিটমেন্টটা দিচ্ছেন, তাতে আপনি কেমন, কি অনুভব করছেন, কেমন লাগছে আপনাকে? এই বিষয়গুলো আমরা একটু জানবো। তারপর আরো কিছু কথা আপনাকে আমরা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, যদি এই বিষয়টা এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা আপনি কেন বেছে নিলেন। আরো তো অনেক রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে বিশ্বে, তো আপনি কেন হোমিওপ্যাথিক পদ্ধতিতে আহ, এসে এবং মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে এই ট্রিটমেন্টে যুক্ত হয়েছেন, এই সব কিছু নিয়ে যদি একটু বলেন, তারপর আরো আমরা জানার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি, এটা আমার সেকেন্ড চাইল্ড। তো 15 ইয়ার্স গ্যাপে হয়েছে আমার মেয়ে। তো সে তো যখন সে হয় তখন আমি হাই রিস্ক প্রেগনেন্সিতে ছিলাম। আমার নিয়ারলি 40 ইয়ার্স এজ। তো সবসময় আমি ডাক্তারের সাথে যোগাযোগ করে এখানে ইয়েতে ছিলাম। তারপর আমার মেয়ে 37 উইকসে বর্ন হয়। তো সবকিছুই ছিল, কিন্তু সে বেশি খেতে পারতো না। সে তার স্টোমাক ভেরি স্মল। আর আমি তাকে এক্সট্রা কেয়ারের জন্য এক্সট্রা ফুড দিতে পারতাম, কিন্তু সে নিতে পারতো না। এক্ষেত্রে তার ইমপ্রুভমেন্ট হচ্ছিল, বাট ডে বাই ডে যাচ্ছিল নর্মাল সবকিছুই, মানে সবকিছুই নর্মাল, কিন্তু আবার কিছু ক্ষেত্রে আবার ডিলে দেখা যায়, যেমন হাঁটাটা 1 সপ্তাহ ডিলে, নর্মাল বাচ্চাদের যেটা হয় সেরকম। তো তা আমি আবার এখানকার অনেক চাইল্ড 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 টেক কেয়ার এরা আছে, এদের সাথে এরা যখন তাকে লুক আফটার করে, ওরা বলতেছে আপনার বেবিকে এভাবে এভাবে করে খাওয়াবেন, এভাবে ইয়ে করবেন। কিন্তু আমি সেটাও ট্রাই করতেছি, কিন্তু আমার বেবি খেতে পারতো না। তো এভাবে দেখতে 15 মাসে সে টুকটাক কথা বলতো নর্মাল। আমি ট্রাই করতাম তাকে ফুডের, কিন্তু তার ফুড হ্যাবিটটা গড়ে গড়ে ওঠে নাই, কিন্তু সে অল্পতেই সিক হয়ে যেত, অল্পতেই খুবই হতো, ক্র্যাঙ্কি থাকতো সে। তো রাতে ঘুমাতে পারতাম না, ইয়ে করতে পারতাম না। তারপর আমি বাহিরে যাওয়ার ইয়ে করতাম, বিভিন্ন প্লে গ্রুপে অংশগ্রহণ করতাম। তখন দেখি আমার মেয়ে সব সব বেবিদের সাথে খেলাধুলা করে, কিন্তু তার একাগ্রত চিত্রে কোনো হাসে না, ইয়ে করে না, চুপচাপ আর কি। তো এখানে বলে, তারপর আমি আবার দেখি যে আমার বাচ্চাটা, অন্য বাচ্চাটা সে যেরকম রেসপন্স করে, আমার মেয়েটা তেমন রেসপন্স করে না, চুপচাপ সবসময়। তো আমি এখানে আবার প্লে গ্রুপের একজন কোঅর্ডিনেট আছে, তার সাথে কথা বললাম যে আমার মেয়েটা তো কথা বলেনি এখানে। তো সে ট্রাই করতেছে যে কথা বলার জন্য, তাহলে তার ডায়াগনোসিসের জন্য। কিন্তু এখানে ডায়াগনোসিস করতে টেক টু লং, নিতে হয়। তা আমার আবার এই যে অটিজম বা ইয়া এইসব নিয়ে কোনো ধারণাই ছিল না, যে এটা যে একটা ডিজিজ বা ইয়া আমার মাথায় নেই। কিন্তু বিভিন্ন মানুষের কাছে শুনি যে এটাও একটা সমস্যা বা ইয়া, কারণ আমার প্রথম বাচ্চাটা ছিল অন্যরকম, লাইক সে টু স্মার্ট, আর এটা টোটালি ডিফারেন্ট, জাস্ট অপোজিট। তো এরপর আমি রাত্রে আমি ঘুমাতে পারতাম না। আমি আমার হাজবেন্ডকে বলি, বল কি টেক টাইম, শিজ শিজ মানে হি ইজ ফাইন।
কিন্তু আমি মায়ের মন তো, কিন্তু আমি ঘুমাইতে পারতাম না, চুপচাপ কাউকে শেয়ারও করতে পারতাম না এইটা। তারপরে একদিন আমি পার্কে যাই, পার্কে যেয়ে দেখি কি আমার মেয়ে খুব হাইপার থাকে। অন্য অন্য বাচ্চাদের সাথে খেলে না, কিন্তু সে অন্যরকম বিহেভ করে। ওখানে আবার আর একটা ভাবি আসে, তার মেয়ে দেখি অন্য মানে মানে 10 ইয়ার্স তার বয়স। সে মানে অ্যাটিচিউড খুব ইয়ে। তা আমি ওইটা দেখে আমি নিজে নার্ভাস ফিল করি, আমি এখন ওখানে কেঁদেই ফেলি। তখন আমাকে বলতেছে যে হ্যাঁ, আমার মেয়ে, আমি 10 ইয়ার্স ধরে এটা নিয়ে খুব ইয়ে করতেছি, স্ট্রাগল করতেছি। তা আমি আপনার মেয়েকেও দেখলাম যে ওর মধ্যেও এইটা আছে। তখন আমি মানে বললাম যে সামথিং রং। এখন এটা এর জন্য আমি আরো মোর কনসান্ট্রেট হলাম যে ওকে তাহলে নিশ্চয়ই প্রবলেম আছে। এর জন্য আমি আবার যোগাযোগ করি বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে লং টাইম হয়। আমি আমার হাজবেন্ডের সাথেও বলি, কিন্তু আমার হাজবেন্ডও অত কেয়ার করে না, কেন না ঠিক হয়ে যাবে, ও মাত্র 22 মান্থ, 23rd মান্থ। তো এরকম করতে করতে সময় যাচ্ছিল। তা আমি আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেই কি ব্যাপার, এই কেউ কিছুতেই কোনোটা মন মানতেছে না। এর ভিতরে স্যারের আহ কিছু 45 একটা মানে অটিজমের নিয়ম, 45 এর রুলস, ওইটা স্যারের আসে তখন। অনেক সময় আছে না যে দেখি কি বলে, আমার আগ্রহটা দিন দিন বেড়ে যায়। তখন এইদিকে আমিও দেখতে থাকি, কিন্তু অপোজিট আমার হাজবেন্ড দেখে এই 45 নির্দেশের মধ্যে 6-7টা আমার মেয়ের মধ্যে আছে। এরপর থেকে আমি বলছি ও মা, তারা তো স্যার তো অভিজ্ঞ। তো আমি করছি কি, আমিও স্যারকে মিস কল দেই, দিয়ে রাখি, এবং আমার হাজবেন্ডও দেয়। কিন্তু আমার দুইজনের নিজের ভিতরের কষ্ট কাউকে শেয়ার করতে পারতেছি না, বলতেও পারতেছি না, যেহেতু আমার এটা সম্বন্ধে কোনো ধারণা নেই। স্যার এতটা ডেলিকেটেড, স্যার সে রাত 3টার সময় আমাদের নাইট সে আমাকে ফোন করে। তা আমাকে ওই জিনিসটা খুব মানে মুগ্ধ করছে যে আমি মর্নিং মানে সেটা আমি দেখেছি এখানে সিডনির মর্নিং এ, আর আমি রাত্রে সে আমাকে কল ব্যাক করছে। মানে তার এতটা কনফিডেন্স, এতটা মানে ডেলিকেটেড নিয়ে সে ফোন দিছে নিজের আগ্রহ দিয়ে। পরে আমার স্যার বললো ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। পরের দিন মর্নিং এ আমি আবার যোগাযোগ করি। সেম টাইম আমার হাজবেন্ডের সাথেও যোগাযোগ করে, তখন দেখে যে মিলে যায় দুইজনের মধ্যে। পরে স্যার আমাদেরকে আমি মানে সব খুলে বললাম, স্যার আমার কথা শুনলেন। কিন্তু স্যারের এতটা ইয়া ছিল, কনফিডেন্স ছিল, ওই ওনার কথা শুনে আমার আমার আমি আর কোনো দিকে তাকাইনি, কোনো ট্রিটমেন্ট লাগবে বা অন্য দিকে আমি ইয়ে করিনি। স্যারের এক কথাতেই আমি আমার কনফিডেন্স ফিরে পাই, যে যেহেতু সে 45-এর মধ্যে আমার মেয়ের 6-7টা আমি খুঁজে পেয়েছি, তার মানে স্যার রিয়েলি অভিজ্ঞ। তারপর থেকে আমি উনি আমার সমস্ত বায়োডাটা, সমস্ত হিস্টোরি, আমার হাজবেন্ডের হিস্টোরি নিয়ে উনি আমার মেয়ের ট্রিটমেন্ট শুরু করেন। তারপর এই ট্রিটমেন্ট পরে স্যার খুব দ্রুত করেন। এবং আমি আবার একটু কনফিউজ ছিলাম যে এক দেশ থেকে আরেক দেশ এটা কি সম্ভব, কিন্তু আমি দেখতাম স্যার সবসময় অ্যাক্টিভ, ফোনে অ্যাক্টিভ, তারপর মেসেজে অ্যাক্টিভ। তখন স্যারও আমাকে পুশ করছে, বুঝাচ্ছিল। এই কিন্তু আমি প্রথমে মানে এটাও আমার মধ্যে একটু কনফিউশন কাজ করছে, কিন্তু স্যারের কথা আমি আবার অনেক আমার মনে লাগতো। কারণ আমার মেয়ের বিহেভ দেখতাম, আমার মেয়ে আবার রাত্রে ঘুমাতে পারতো না। মাঝখানে ওই ক্রাঙ্কি থাকতো যে আমি বাইরে নিয়ে ওকে গাড়িতে করে রাত 1টা 2টার সময় নিয়ে ঘুমা ইয়ে করতাম, এইসব স্ট্রাগলিং করতাম। অন্যরকম অ্যাটিচিউড, যেহেতু সে হাঙ্গরি থাকতো। পরে আমি স্যারের কথা মতো নিয়ে আমি ট্রিটমেন্টটা শুরু করি। আল্লাহর রহমতে মানে স্যারের, আমি জানি না, হয়তো বা আমি আল্লাহর কাছে চাইছি বা আর স্যার হয়তো বা উছিলা, স্যারের এই ট্রিটমেন্টে আমি দ্রুত ওষুধ আনাই, এবং ট্রিটমেন্ট 2 সপ্তাহের মধ্যে দেখে কি আমার মেয়ে ওই যে ধরেন সবসময় ঝিমাইতো, বাসার মধ্যে সোফায় শুয়ে থাকতো, মানে গড়াগড়ি করতো, কোনো মুভমেন্ট ছিল না, হ্যাপিও ছিল না। 2 উইকস এর মধ্যে আমার মেয়ের মধ্যে একটা বিশাল চেঞ্জ। সে হ্যাপি, সে সোফা থেকে উড়ে মনে মনে হয় কি কোথা থেকে সে আসলো, মানে সারা ঘর নাড়াচাড়া, তার মধ্যে একটা প্রফুল্লতা ভাব। তা এই জিনিসটা আমি আমার মেয়ের মধ্যে এই 2 উইকস এর মধ্যে আমি ইয়ে পাইছি, চেঞ্জটা আমি দেখতে পারছি। এরপরে আমার আরো কিউরিওসিটি বাড়লো। তারপর স্যার আমাকে আবার কোয়া নিতেছে, আমার ফুড ফলো করতে হবে। যে বলে দেয়, সব সময় বলে দেয়, এবং এবং স্ট্রিক্টলি বলে। প্রথমে আমার হাজবেন্ড, না ওটা অত করতে হবে না, ও তাহলে খাবে কি, এটা নিয়ে খুব কনফিউজ ছিল।
প- পরে স্যার স্যারকে আবার স্যারও আমাকে না স্ট্রিক্টলি বলে, আমি আবার এই কথাটা আমি মানছি। মিষ্টি যেহেতু আমি ওনার স্যার আমাকে মানে বলছে যে আমার কথা শুনতে হবে, তা হুম, আমি আবার আমার ওই জিনিসটাই আমার একদম মানে খুব ইয়ে লাগলো। সে আমার একদম ফাদারের মতন এরকম স্ট্রিক্ট, সে আমাকে ইয়ে করছে। তা আমি ওই নিয়মে চলতে চলতে আমার মেয়ের এখন 8 মাস, আমি ট্রিটমেন্ট সেকেন্ড ইতে চলি, দেখি অনেকটা ইমপ্রুভ। আমি বিভিন্ন জায়গায় প্রথমে নিয়ে নিছি, গেছি হুম। ওকে নিয়ে। তখন প্রথম প্রথম ও ততটা ইয়ে করতো না, কিন্তু এখন আমি ধরেন দেখি খুব দ্রুত সে মানে আল্লাহর রহমতে রিকভার বা চেঞ্জ আমি ওর মধ্যে দেখতে পাই। ও এখন ধরেন আগে যেমন কমিউনিকেশন করতো না, আই কন্টাক্টটা ছিল না, ওর মধ্যে আই কন্টাক্টটা বাড়ছে, কমিউনিকেশন বাড়ছে, ও খুব ফ্রেন্ডলি, মানুষের সাথে মিশতে মিশতে চাচ্ছে। তো আমার 8 মাসের অভিজ্ঞতায় তবে স্যার বলছে আমাদের বোধ অনেক কষ্ট করতে হবে, আমি ওনার কথাটা শুনছি এবং উনি আমাকে স্ট্রিক্টলি বলছে। জি। এর জন্য আমি স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি মানে এটা ভাষা বুঝাইতে পারবো না। আমার মধ্যে আরো কনফিডেন্স বেড়ে গেল যে তার মানে স্যার আমার মেয়েকে রিকভার করতে পারবে। এইটাই। যে আপনার যে যতটুকু থ্যাংক ইউ। প্রত্যাশা ছিল যে প্রাপ্তি হ্যাঁ হ্যাঁ তার চেয়ে আমি বেশি। হ্যাঁ বেশি আমি 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 8 মান্থে মানে আমিও মানে স্যারের নির্দেশ অনুযায়ী শুনছি যে আমি প্রচুর আমার বাহিরে যাই, প্রচুর ওকে লুক আফটার করি। আমার মানে যেখানে যা আমি এখন আমার আমি জব ছেড়ে দিছি, সবকিছু ছেড়ে আমি আমার মেয়েকে নিয়ে আসি। ওর ফুড ফুড চার্ট এবং ওর ওর মেডিকেশন এভরিথিং, ওর যা যা লাগবে এটাই। জি, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। এ- আমাকে এখন হ্যাঁ জি, আপনি তো আপনি কথা বলেন, ওনার সাথে তো কথা বলেছে ওয়ান টু ওয়ান। আজকে যেহেতু আমরা অন ইয়ারে, সারা বিশ্বের মানুষ শুনছে আপনাকে, আমাদেরকে শুনছে। তো হ্যাঁ। অটিজম গবেষকের সাথে আপনি তো অনেক কথা বলেছেন, তার কাছে আজকে খোলামেলা কোনো প্রশ্ন আছে কিনা? এবং আর যদি সারা বিশ্বে অটিজম আক্রান্ত অনেকে রয়েছেন, আজকে অটিজম বিশ্ব অটিজম সচেতনতা দিবস, সেই দিবসটিকে সামনে রেখে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা আপনার অভিজ্ঞতা থেকে, বা আমাদের যারা অটিজম আক্রান্ত সরি স্যার, তাদের আমি অভিভাবকদের কথাটা উদ্দেশ্যে। আমি কথাটা বুঝতে পারিনি, আপনি জি, কোন অ্যাঙ্গেল? আহ, মানে আপনি অটিজম গবেষকের সাথে তো আপনি ওয়ান টু ওয়ান বিভিন্ন পরামর্শ নিচ্ছেন, আজকে খোলামেলা কোনো প্রশ্ন করবেন কিনা ওনাকে? এবং অটিজম আমি সচেতনতা যখন দিবস উপলক্ষে সারা বিশ্বের অসংখ্য মানুষ, অসংখ্য শিশুরা কিন্তু অটিজম আক্রান্ত রয়েছে, তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি আমি ওটি অটিজম আমার মানে ধীরে ধীরে অভিজ্ঞতার মধ্যে এটা হলো যে বাচ্চার প্রতি প্রচুর যত্নশীল হতে হবে, তার রুটিন চার্ট তৈরি করতে হবে। আপনাকে এভরিডে যেরকম গাছে পানি দিয়ে দিয়ে তাকে যত্নশীল করতে হয়, সেরকম একটা বাচ্চাকে ওইভাবে করতে হবে। এই, প্রচুর মানে কনসার্ট থাকতে হবে অল টাইম। জি, অনেক অনেক জি। অনেক ধন্যবাদ আপনাকে। আর জনাব জাহাঙ্গীরের কাছে কোনো কিছু জানার রয়েছে কিনা আপনার? কোনো প্রশ্ন আছে কিনা ওনার কাছে? তার কাছে আমার প্রশ্ন যে আমার মেয়ে কথা বলছে, টুকটাক সিঙ্গেল ওয়ার্ড বলছে, কিন্তু আমি এটাকে মোর মোর বাড়াতে চাচ্ছি, ধরেন 2 ওয়ার্ড, থার্ড ওয়ার্ড, মানে এইটা। তো এইটা কিভাবে কি করা যায়? এ- এ, কারণ কি আমি যেহেতু এতটা আসছি, এত কম সময়ে এই পর্যন্ত আসছি, কিন্তু এইটা আমার একটা মানে ইয়ে জি যে আপু, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে আসবো সময় থাকলে পরে। আমাদের আরো হ্যাঁ, তিনজন অতিথি রয়েছেন, তাদের কথা শুনবো। তো আমি অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে এই মুশফিকা আপুর যে কথাগুলো শুনলাম আমরা, তার মেয়েটির চিকিৎসা নিয়ে আপনার, যখন তাকে নিয়েছেন, কেমন ছিল বর্তমান অবস্থা, সার্বিক বিষয় যদি আপনি একটু এই বিশ্লেষণমূলক একটু বলেন আমাদেরকে, জি, এবং থ্যাংক তার ইউ। প্রশ্নের উত্তর সহ। জি। শিওর, থ্যাংক ইউ। আজকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। পৃথিবীর 4 কোণা থেকে 4জন প্যারেন্ট এবং আপনি আমাদের মডারেটর, আমরা যুক্ত হয়েছি। সবাইকে শুভেচ্ছা। সারা পৃথিবীর মা বাবা যারা শুনছে এবং যারা শুনবেন তাদেরকেও শুভেচ্ছা। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডে। আজকে অনেক কথাই বলার আছে, কিন্তু লেটস গো টু দি পয়েন্ট।
সেটা হচ্ছে আমাদের মিসেস মুশফিকার মেয়েটিকে আমরা পেয়েছি 2 থেকে 5 বছর এজ ব্র্যাকেটে, উইচ ইজ ভেরি ক্রুশিয়াল। আমি সব মা বাবাদেরকে এটা বলি, কারণ অনেকে আমার কাছে চিকিৎসা নিতে আসছেন, চিকিৎসা পাচ্ছেন, এবং তারা রেজাল্ট নিয়ে যাচ্ছেন, কিন্তু 2 থেকে 5 বছরের মধ্যে সবচেয়ে বেশিরভাগ 80 to 85% আমার সাকসেস রেট। সো দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল এজ। আমি ওই সবাইকে বলি যে 2 থেকে 5 বছরের হলে আমি বাচ্চাদের পিছনে দৌড়াই, আর 5-এর পরে হলে বাচ্চার মা বাবাদেরকে বলি যে তোমাদের দৌড়াইতে হবে, নাহলে আমি পারবো না। ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ কোনো কিছুই একদম হাতের কাছে হাতের কাছে রেডিমেড নেই। ইটস অল রিসার্চ বেসড, অল টু বি ফিট। এক একটা বাচ্চা, যেমন মিসেস পুষ্পিকার বাচ্চা, ভেরি কমপ্লিকেটেড। তার নিউরো নিউট্রিশনাল অ্যান্ড ফিজিক্যাল নিউট্রিশনাল কমপ্লেক্সিটি ওয়াজ ভেরি ডেলিকেট। তার একটা হচ্ছে স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে না ফিজিক্যালি, আরেকটি হচ্ছে স্বাস্থ্যের উন্নতি না হলে মাথার উন্নতি হবে কি করে। সো ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা আসলো নিউরো নিউট্রিশন। আর খুবই শি ওয়াজ ডিগ্রেডিং at a higher rate, speed. Luckily, the age bracket was very much congenial. তো আমি তার অবস্থাটা বলছি। বাচ্চাটি মেয়ে বাচ্চা, তার আই কন্ট্যাক্ট বলতে গেলে 0 থেকে 5%-এর মধ্যে ছিল, 100-100-র মধ্যে, বা ইভেন বলতে গেলে শূন্য। আজকে সেটা 8 মাস চিকিৎসার পরে 45 to 50%-এ এসে দাঁড়িয়েছে, উইচ ইজ এ গ্রেট ডেভেলপমেন্ট। আমার টার্গেট হচ্ছে 70 to 85%। হিউম্যান ইমোশনস, আদর মায়া, এটা বলতে গেলে একদমই ছিল না। শি ওয়াজ ইনার্ট। সে এখন শতকরা 60 ভাগের উপরে ইমোশনাল হচ্ছে, বাবার সাথে, মায়ের সাথে, পরিবেশের সাথে। ক্রাঙ্কিনেস ছিল 100-র মধ্যে 100, সেটা আজকে 50% ইম্প্রুভ করেছে অর মোর। বাইরে পছন্দ করতো না যেতে, সেটা হচ্ছে সে এখন শতকরা 50 ভাগের বেশি সময় বাইরে যেতে পছন্দ করে। ঘুম ছিল শতকরা 10 ভাগেরও কম, একটা স্ট্যান্ডার্ড টিপিক্যাল চাইল্ডের, সেইটা এখন 50%-এর উপর ইমপ্রুভ করেছে। বিহেভিয়ারাল ইস্যু খুবই খুবই একদম লোয়েস্ট স্ট্র্যাটাতে ছিল, সেটা এখন 50%-এর উপরে মা বাবার রিপোর্ট। লার্নিং ক্যাপাসিটি 40% রয়েছে। আর একটা জিনিস তার ছিল, যেটা হচ্ছে সে পানি ব্যবহার করতে পারতো, গোসল করতে পছন্দ করতো না। নাও দিস ইজ আ ফান্ডামেন্টাল ইনস্টিংচুয়াল ইস্যু, যেটা আমরা হোমিওপ্যাথিতে অনেক অনেক বিষয়ে, যেমন এই একটা জিনিস ফান্ডামেন্টাল ক্যান চেঞ্জ। তো সেটাই আমি প্রথমে শতকরা 100 ভাগ ফিরিয়ে এনেছি। আমি বলতে সমস্ত সার্কেল, মা প্রচণ্ডভাবে চেষ্টা করেছে। মাই হ্যাটস আপ টু দিস মাদার, সো ডেডিকেটেড। আমার যতগুলি বাচ্চারা ভালো করছে, তাদের মা বাবাদের ডেডিকেশন। এই চারজন বাবা এখানে, এই এটা চারজন হ্যাঁ, এই চারজন মা বাবা প্লাস আরো 31 জন মা বাবাকে আপনি সামনে এনেছেন, Yes, অ্যান্ড দে আর সো ডেডিকেটেড। তাদের ডেডিকেশনটাই হচ্ছে প্রিন্সিপাল কনসার্ন। যা বলি শোনে, আর আমি রাগারাগি করি তো সেটাও তারা শোনে। আবার আমার উপরে অনেকে রেগে যায়, তো করার কিছু নেই। তো যাই হোক, দি হোল ইস্যু ইজ, আজকের দিনে আর একটা কথা আপনাকে বলি, আগামী এই চারজন মা বাবাকেই আগামী বৎসর অটিজম ডেতে আবার প্রেজেন্ট করবেন আপনি। ইনশাল্লাহ। তাতে করে আপনারা আগে আগে 31 জন চলে গেছে, আমরা ব্লাইন্ডেড টেস্ট করেছি, যে একজনকে করে ছেড়ে দিয়েছি, এখন কি অবস্থা কেউ জানে না, তারা ভালো আছে কি মন্দ আছে। কিন্তু এই চারজন মা বাবাকে আমরা ট্রেস করব, এবং এদের এজ ব্র্যাকেট 2 to 5 প্রত্যেকটাই, এবং প্রত্যেকটাই আমার নিজের এক্সপেকটেশনের চেয়ে ভালো করছে। তো আমি একটা এন্ড টার্গেট করেছি, অ্যান্ড আই উইল শো ইউ অল দিস ফিচার্স। আর যেটা হচ্ছে, সব মা বাবাদেরকে একটাই কথাই বলি, যে আপনারা অ্যাওয়্যার হন। আজকে ওয়ার্ল্ড অ্যাওয়ারনেস ডে। আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট, এবং যত দ্রুত বাচ্চাদের, এর সায়েন্টিফিক রিজন নিয়ে আমার পাবলিকেশন আসতেছে ইনশাআল্লাহ,
এবং দ্যাট উইল বি এক্সপ্লেইনড ইন এ ভেরি হিউজ বুক। এই যে বাচ্চারা আপনি আজকে বোধহয় আমার সাথে 17-18টা 17 or 18 সেশনস আমার সাথে হয়েছে, এবং সমস্ত অভিজ্ঞতা থেকে আমরা ব্রেস্ট করে আমরা পাবলিকেশন আনবো উইথ 100 কনসিস্টেন্ট রেজাল্ট, and which will be a very stepping stone in autism treatment. এই তো আমি ধন্যবাদ দিচ্ছি মিসেস মুশফিকাকে, কনস্ট্যান্ট এনগেজমেন্ট, এবং ওনাকে আমি থ্যাংক ইউ টাইম স্যার। স্যার জীবন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার মানে এই করেছেন। থ্যাংক আপনার ইউ। যে প্রশ্নটার আমি কথা যদি বলতেন, যে এটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনার। হ্যাঁ, ওনার একটা প্রশ্ন ছিল যেটা বলছে যে আহ, বলছেন যে আহ, কেন আমার ছেলেটি বা মেয়েটি আরো দ্রুত উন্নতি করতে পারে না, আর একটি মাত্র হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক ওষুধের অটিজমের উন্নতি হতে পারে কি? এটা উনি আমাকে আগে পাঠিয়ে দিয়েছেন প্রশ্নটা। এখন এটা হচ্ছে কি, ধরেন এই বাচ্চাটি, অটিজম হচ্ছে এমনই একটা স্পেকট্রাম অ্যান্ড ইটস এ মাল্টিফাংশনাল ডিসএবিলিটি। এটা কিন্তু ডিজিজ না। ডিজিজ ডিজিজ হলে কি হয়, যেমন আপনি, আপনার খুব চেস্ট ইনফেকশন হয়েছে, আপনি ডাক্তার সাহেবের কাছে গেলেন, ডাক্তার সাহেব টেস্ট টেস্ট করে, ব্লাড টেস্ট, স্পুটাম টেস্ট করে একটা অ্যান্টিবায়োটিক দিলেন, ওটা জার্মটাকে মেরে ফেললেন, বাচ্চা সুস্থ হয়ে গেল। দিস ইজ ডিজিজ। এটা কি জন্মগত নাকি জন্মের পরে? না, এখন এটা হচ্ছে একটা ডিজিজ আর ডিসএবিলিটির মধ্যে পার্থক্য করছি। ডিজিজটা হচ্ছে যে আপনার একটা ইনফেকশন হয়েছে, আপনি ডিজিজটা ডট আছে, অ্যান্টিডট দিলেন, সেরে গেল। কিন্তু ডিসএবিলিটি, ইটস এ নিউরোবায়োলজিক্যাল ডিসএবিলিটি, এই কথাটা বুঝতে হবে। কারণ এই বাচ্চা যখনই আমার কাছে এসছে তখন অলরেডি ক্ষতির মধ্যে পড়ে গেছে, এবং এই ক্ষতির মধ্যে পড়ে গেলে সেটা কিন্তু আমরা, এটা কি জন্ম নেওয়ার পর থেকেই না এটা এরকম? জন্ম নেয়ার পরের থেকে হতে পারে, জন্মের পূর্ব থেকে হতে পারে। যেটা আমরা দুটো ক্যাটেগরি করেছি, আমি প্রিন্সিপাল দুটো ক্যাটেগরি করেছি। একটা হচ্ছে জেনেটিক অটিজম ডিউ টু সাইটোজেনেটিক রিজন, অ্যান্ড ইডিওপ্যাথিক অটিজম। জেনেটিক অটিজমের জন্য আমি এখন, আমি লাকিলি এটা কম, 10 থেকে 15 ভাগ বাচ্চা। আর ইডিওপ্যাথিক অটিজম 80 থেকে 85 থেকে 90 ভাগ। তো ইডিওপ্যাথিক অটিজম, এই যে যতগুলি বাচ্চা আমরা দেখতেছি, এরা সবাই ইডিওপ্যাথিক অটিজমের শিকার, এবং এগুলি উন্নতি হয়। জেনেটিক উন্নতির জন্যে এখন আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন, ডাক্তার সাহেবরা কাজ করছেন, অল সেক্টর, থেরাপিস্টরা কাজ করছেন, সবাই, এভরিবডি ইজ ওয়ার্কিং, নিউট্রিশনিস্টরা কাজ করছেন, অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করছেন, বড় বড় ইনস্টিটিউট পৃথিবীর, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, বার্কলেজ, জন হপকিন্স, সব জায়গায় গবেষণা চলছে, এবং দে আর ট্রাইং দেয়ার বেস্ট। আমার বিশ্বাস জেনেটিক অটিজমেরও সলিউশন আসবে। দে আর ডুইং ভেরি গুড, এবং এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অ্যান্ড নিউয়ার টেকনিক্স, যেগুলি ইমপ্রুভমেন্ট আসতেছে, এগুলি চমৎকারভাবে আমাদেরকে সাহায্য করবে। আমি খুবই একটু আশাবাদী নিয়ে যাও বেডরুমে। সেগুলি কিন্তু আমাদের অটিজমকে, পার্টিকুলারলি জেনেটিক অটিজম, এখন ইডিওপ্যাথিক অটিজমের অনেক ট্রিটমেন্টের প্রচেষ্টাও চলছে। আম, আমেরিকায় প্রচুর গবেষণা হচ্ছে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, জাপানে, সব জায়গায় গবেষণা হচ্ছে। দে আর ওয়ার্কিং। কিন্তু আমরা মাঝখান দিয়ে যতটুকু পারি, এই যদি 4টা বাচ্চা, বা আমার হাতে যদি শখানেক বাচ্চা পৃথিবীতে অন্তত রাস্তা, দুনিয়ার রাস্তায় হাঁটতে পারছে এবং সামগ্রিকভাবে পারছে, আমি ফার্স্টে দিচ্ছি হিউম্যান ইমোশন আছে আসে কিনা। কথা বললে হবে না, কথাটাকে মানবিক যুক্তি, হিউম্যান অ্যাসপাইরেশন, হিউম্যান ইমোশন, এবং মানুষের বাচ্চা, একটা হচ্ছে অটিজম স্পেসিফিক এক্সপ্রেশন, রোবোটিক, মেকানিস্টিক, আর এ হচ্ছে মন দিয়ে। এখন মিসেস মুশফিকা এই জন্য তৃপ্ত যে তার মেয়েটি মন দিয়ে তাকে আদর করছে, বাবাকে আদর করছে, ইয়েস, এবং দ্যাটস রাইট প্রত্যেকের স্যার। বাচ্চাই ইমোশনাল রিফ্লেকশনটা দিচ্ছে। দ্যাট ইজ দি বিউটি অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। ইয়েস। আমরা ন্যাচারাল অল্টারনেটিভ সলিউশন দিয়ে করছি, এবং এগুলির কোনো, এ পর্যন্ত আপনি প্রশ্ন করবেন, আমি এই প্রশ্নটা বলে দেবো না, সাইড এফেক্ট আছে কিনা।
এ পর্যন্ত 31 জন মা বাবা বলেছে। এখন আপনার প্রত্যেকটা পর্বে এই বিষয়গুলো জিজ্ঞাসা করছিলাম, কেউ তো এটা সাইড এফেক্ট কথা এটা বলেননি। এটা তবু কেউই বলেনি। এই প্রত্যেক মা বাবাকে জিজ্ঞেস করেন, তাহলে অন্য মা বাবাদের, কারণ আমাকে এই প্রশ্নটাই করে। তা জি, আমার কোনো সাইড প্রশ্ন, এফেক্ট আছে কিনা। হ্যাঁ, এটা সবাইকে করবেন যে জি জি, পেয়েছেন কিনা। অনেক আপা যদি বলে ফেলতেন আসলে সাইড এফেক্টের কথা যেহেতু আসলো আপনার না, এটা সন্তান। সাইড এফেক্ট নাই। তবে বাচ্চাকে তার রুটিন অনুযায়ী এভরিডে চলতে হবে সেম। তার মানে ওষুধ খাওয়ানো, তার ফুড ফুড হ্যাবিটটা, তারপরে স্যার যেভাবে বলে, মানে মানে ট্রিটমেন্ট চলাকালে, এইটা আমার কাছে সবচেয়ে কন্টিনিউ করতে হবে। আপনাকে গ্যাপ দিতে হবে, গ্যাপ দিলে হবে না। বাচ্চা যেন হাংরি না থাকে। বাচ্চা জি মানে বাচ্চা কি চায় তার মনের মতন করে আপনাকে চলতে হবে। মানে এইটাই আছে, ধীরে ধীরে করে আপনাকে তার হ্যাবিটের নিজেকে পরিবর্তন করতে হবে। জি, অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। হ্যাঁ। এইটা আমার আমরা আমার আমার অভিজ্ঞতা। জি, and she is আমরা very punctual, she জি is very strict, এবং আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, এবং আর ওই দ্রুত, আসলে দ্রুত বলে কোনো বিষয় নেই, কারণ এটা এতগুলি বিষয়, গভীর বিষয়, হুম, হুম, যে একটু ভুল হয়ে গেলে একটা রিস্কে পড়ে যাব। প্রত্যেকটা বাচ্চাকে বুঝে না নতুন সময়। এই স্পেসে, একটা নিউরোলজিক্যাল স্পেস, এবং এগুলি কত টাইনি, কত আহ, সূক্ষ্ম, যেটা চিন্তা করলে আমারই আসলে মাঝে মধ্যে ভয় করে। কিন্তু ভয় করলে তো হবে না, কাজ তো হুম, করতে হুম, হবে। তো এবং প্রত্যেকটা জায়গায় ভেরি ব্যালেন্সড। আর হোমিওপ্যাথিক ওষুধের একটাই চমৎকারিত্ব, যে এটা সো মাচ ন্যাচারাল, যে এই বাচ্চাগুলি চমৎকার ভাবে রেসপন্ড করছে। তো এবং সুন্দরভাবে তারা বিকশিত হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড দিস মাদার এন্ড হার এন্ডেভিয়ার। থ্যাংক ইউ স্যার আপনাকে। নো জি, প্রবলেম। অনেক অনেক ধন্যবাদ আবারও আপনি আপনার কাছে মানুষের আসবো। ভিতরে এতটা বিশ্বাস অর্জন করে, এতটা মানে প্রত্যেকটা ফোনের অ্যান্সার, প্রত্যেকটা মেসেজের অ্যান্সার দেন। এত বিজি, আমরা একটা বাচ্চাকে নিয়ে সাফার করতেছি, আপনার তো কতগুলো বাচ্চা। তারপরও যে মানে এত মানে নিজের দায়িত্ব নিয়ে যে খোঁজ খবর রাখেন, প্রত্যেকটা মেসেজের উত্তর দেন এবং খোঁজ নেন, এটা আমার কাছে বড়, রিয়েলি আমি গ্রেটফুল আপনার প্রতি। আমিও কারণ আমি সব, গ্রেটফুল। হ্যাঁ, আমিও এটা মানে গ্রেটফুল এই অন্যরকম। কোঅপারেশনের জন্য। বা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, যে আপনার এটা আপনি অনেকে মাঝে মধ্যে আর অনেক সময় আসে যে খাইছি অলরেডি। মানে কষ্ট হয়ে যায়, খাইছি বাট কতক্ষণ পারি না। খাইছি। তো সেজন্য আমি অনেকের কাছে স্কুলে ক্ষমা চেক চাই। করবো তার হাঙ্গা অনেক মা খাওয়াইছি। বাবা আছে আমার উপর একটা বিরক্ত খাওয়াচ্ছি। আছে, বাট অনেক বলতে কয়েকজন, বেশিরা, মানে 100-র মধ্যে 2টাও না। কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে পারি না অনেক সময়। কিন্তু খুব কষ্ট হয়, এখন বয়স হয়ে যাচ্ছে। এম, এবং ইট ইজ বিকামিং খুব খুব কষ্টের ব্যাপার। বাট একটা বাচ্চার জীবন, হুম, তার এটা জীবন রিস্কি। বিকশিত হওয়া, সেটা কত বড় ব্যাপার। ওইটাই আমার টার্গেট, প্রত্যেক মা বাবার সাথে যেন আমি মিশে এটা করতে পারি। কিন্তু খুব কষ্ট হচ্ছে আজকাল। এই থ্যাংক জি, ইউ। আমরা আবারও থ্যাংক ইউ স্যার। বিষয়ে সবকিছু নিয়ে আপনার সাথে কথা বলবো। জনাব জাহাঙ্গীর কাছে আমি একটা প্রশ্ন করে রাখি, যেহেতু আপা কথাটা বললেন যে একজন অটিজম শিশুর যেমন ট্রিটমেন্টের দরকার, তার অনেক কিছু, একজন অভিভাবক এবং ডাক্তার দুজনেরই সমান ভূমিকার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে যারা অভিভাবক রয়েছেন পিতামাতাদের জন্য আসলে তাদের জন্য কোনো গাইডলাইন বা তাদেরকে কোনো কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে কিনা সেটা আপনি সবশেষে বলবেন। হ্যাঁ, আমি বলবো। এখন গ্রেট ব্রিটেন থেকে একটু ঘুরে আসি। গ্রেট ব্রিটেনে আমাদের সাথে যে তিনজন রয়েছেন, আমি প্রথমে সানি রহমানের কাছে যাব। গ্রেট ব্রিটেনে সানি রহমান, আপনি যদি বলেন আমাদের একই প্রশ্ন, বুঝলি ঋত্বিকা আপু যে কথাগুলো বলেছেন, যে প্রশ্নগুলো ওনাকে রেখেছিলাম, সেই বিষয়গুলি নিয়ে যদি আপনি বলতেন যে আপনি আপনার যে ছেলেটি ছেলেটি কখন অটিজমটা জানতে পেরেছিলেন, তার অটিজম সমস্যা রয়েছে, এবং কখন আমাদের অটিজম গবেষকের সাথে আপনার ঠিক যোগাযোগ হলো, এবং কখন তার বয়সটি তখন কত ছিল যখন ট্রিটমেন্টটা শুরু করেন, এবং আহ, এ- আর এর আগে কোনো অন্য পদ্ধতি বা অন্য ট্রিটমেন্ট নিয়েছিলেন কিনা, এবং এসিওপ্যাথিকে কেন বেছে নিলেন সেই বিষয়টা যদি বলেন, জনাব সানি রহমান। আসসালামু আলাইকুম। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাই ডক্টর জাহাঙ্গীর সাহেবকে। বেসিকলি
আমি যখন স্টার্ট করি তখন আমার ছেলের বয়স ছিল 5 years old. Same problem. Previous sister just mentioned about things. বেসিকলি ও রাত্রে ঘুমাইতো না, রাত্রে ঘুমাইতো না। আর খানার মধ্যে ওর অনেক প্রবলেম হইতো, অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন হয়ে যেত খানার পরে, খানি পরে। হুম, হুম। অনেক খানি আছে, ওটা ওটা বালা পায় না, ওটা বালা পায় না, ওটা ওটা। এর বাদে আমি যখন আমি আমি অনেক রিসার্চ করছি, আমি উমরাত গেছি, আহ, আয়ুর্বেদিক করছি, সবটা করছি, নাথিং ওয়ার্কড. সো আই ওয়াজ জাস্ট দেন আমি একটা একটা অ্যাড দেখছি এইরকম আপনাদের কথা, দেখছি ফেসবুকের মধ্যে দেখে আমি আমার ওয়াইফের সাথে ডিসকাস করছি। ডিসকাস করার বাদে আমার ওয়াইফে কইরা ইনোর মাঝে এভরিথিং লুকস জেনুইন, উই ক্যান গিভ ইট এ ট্রাই। সো আমি ডাক্তার সাহেবরে একটা মেসেজ রাখছি। মেসেজ রাখার বাদে উনি রিপ্লাই আসছে যে এখন কথা বলতে পারবো না, পরে কথা বলি, ও সামথিং লাইক দ্যাট। আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার ওয়াই ওয়াজ। পরে আমি আবার উনারে ট্রাই করছি। উনারে ট্রাই করার বাদে উনি তখনও বাক করছে না, পরে আমার কল বাক করছেন, কল বাক করিয়া কইছেন আহ, আপনার নাম কি, আমার সব ডিটেলস নিছেন, নাম নিছেন, আর বলছেন যে আমি ওই টাইমে 2 দিন পরে আমি আপনাকে ওই টাইমে ফোন করবো, আপনি ইউ মেক শিওর ইউ আনসার ইউর ফোন অ্যান্ড ইউ হ্যাভ অল মাই আনসার্স রেডি। সো উনি আমাকে একটা লিস্ট দিছিলেন। লিস্টের মধ্যে কি টেক্সটের মধ্যে দিয়ে লিস্ট দিচ্ছেন যে এই আনসার গুলো আমি চাই আপনার কাছ থেকে। আমার ফুল হিস্ট্রি নিছেন উনি। ফুল হুম, হিস্ট্রি নেওয়ার পরে আমি ফুল হিস্ট্রি রেডি রাখছি, রাখার পরে আমার ওয়াইফের সাথে উনি কথা বলছেন, আমার সাথে কথা বলছেন, ফুল ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার পরে উনি বলছেন ওকে আমি মেডিসিন প্রেসক্রাইব করবো আরো 2 ইয়ার্স পরে। সো উনি আরেকটা জিনিস উনি মেনশন করছেন ডক্টর সাহেব, যে আপনার তো ছেলের বয়স 5 বছর হয়ে গেছে, এখন তো it's going to be too hard for me to do something. And I said please do something, and then he said okay inshallah let me give it a try. So then after 2 weeks বাদে আমার মেডিসিন আইছে, আসার পরে আমি 2 weeks কন্টিনিউ খাবাইছি। 2 weeks কন্টিনিউ খাবানোর পরে স্কুল তো না একটা কল আসছে, স্কুল থেকে একটা কল আসছে, তখন আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম। জি আপনি জি বলেন। এনিওয়ে, তাহলে জি। তো স্কুলে আমি গেছি। হুম। তানির রহমান, আপনার ফোনটা আনমিউট হয়ে গেল। মিউট মিউট করেন, মিউট ওকে করে আছে। জি। ওকে, হুম। স্কুলে আমি গেছি, যাওয়ার বাদে স্কুলের টিচার আমার বলছে ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পাইতেছি। তো আই ওয়াজ ভেরি দেখো এক্সাইটেড, না, ভেরি ফিটারটা হ্যাপি। দাও না ওকে, আমি লাইনে। ওকে, ফিটার দাও। হ্যালো, জি জি, শোনা যাচ্ছে। হাই, ক্যান ইউ জি হিয়ার মি? ইয়েস। জি হ্যাঁ। আচ্ছা, যখন আমি স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পরে অনেক দুইজন টিচার আমার সঙ্গে বসছে, দুইজন টিচার আমার সঙ্গে বসে বলছে ওর মধ্যে অনেক চেঞ্জেস আছে, ও আহ, এখন আমাদেরকে লিসেন করে, কনসেন্ট্রেট করে, সবকিছু করে। তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেবরে ফোন দিছি। তো উনি বলছে দ্যাটস এ গুড রেজাল্ট। আমি আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম হিম উইথিন 2 weeks, বই ইনশাল্লাহ আপনার ছেলেটা অনেক ব্রাইট, 2 weeks এর মধ্যে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি and I was over the moon. I didn't know what to do. হ্যাঁ, দ্যাটস রাইট। So I was over the moon. I didn't know what to do. I was really, really happy. Now I have confidence. I can take him to park. I can take him to Asda. I can take him to Tesco. I can take him to shopping center without getting worried, thinking, what is he going to do? How is he going to react? And all that. So I'm really happy, and I'm really grateful to Mr. Dr. Shahab, Mr. Jangi Shahab. I'm really grateful, and inshallah there is long way to go. There is still long way to go. উনি আমারে বলছে আপনি রুটিন মেনটেন করতে হবে। আমি make sure you maintain the routine. There is no other way. There is no shortcut. You have to follow the routine. You can't feed him this, you can't feed him that. আমার একটা গ্যাপ ডায়েট আছে, এটা আপনি ফলো করতে হইবেই, or else we can't save the child. So alhamdulillah, আমরা সবকিছু me and my wife, we are following everything, and fingers crossed, দেখা যাও কি হয়। আমার অনেক ইমপ্রুভ হচ্ছে ও এখন। আহ, ও আই কন্টাক্ট ওর অনেক বেশি কথা বলতেও পারে।
and reading wise, even আজকেও আমার গাড়িতে একটা বুক ছিল, পইরা গেছে বুকটা, কোনো প্রবলেম হয় নাই ওর। রিডিং এ বেশি ইমপ্রুভ হয়ে গেছে, অনেক ইমপ্রুভ রিডিং এ, হ্যাঁ। বেশ। রাইটিং এ ইয়ে করতে পারে। আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি। কোনো বাট সাইড স্টিল এফেক্ট আমি দেখেছেন আমি কিনা? আমি আই থিঙ্ক 2 মান্থস না 3 মান্থস এর মধ্যে, আই থিঙ্ক 2 মান্থস হইতেছে আমি খাওয়াইছি, আরো লং ওয়ে টু গো। জি। কোনো সাইড এফেক্ট দেখেছেন কিনা? আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট আজ পর্যন্ত পাই নাই। তো সাইড এফেক্ট তো আমি পাই নাই। আমি ডক্টর সাহেবকে আরেকটা জিনিস কোয়েশ্চেন করছিলাম, যে সঙ্গে সঙ্গে আমি করছিলাম, ডক্টর সাহেব এটার কোনো সাইড এফেক্ট আসেনি? উনি বলছেন নিঃসন্দেহে কোনো সাইড এফেক্ট নাই, হোমিওপ্যাথিকের কোনো সাইড এফেক্ট নাই। হোমিওপ্যাথিক ওয়ার্ক করে স্লোলি স্লোলি, আপনি ওরে খাওয়ান, দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর ডক্টর সাহেবের আরেকটা জিনিস আমার ভালো লাগে, যখনই উনাকে ফোন করি স্ট্রেইট উনি ফোন ধরে, নাইলে উনি কিছু সময় পরে ফোন করবেন, উনি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ সানি সাহেব বলেন কি হয়েছে। আমি বলি আমি হ্যাপি, দিস ইজ ওয়াই আই এম রিঙ্গিং ইউ, ইউনো there is nothing to worry about। বা উনি বলছেন ওকে এই খাওয়াইছেন, আপনি গ্লুটন স্টপ করছেন, আপনি উইট স্টপ করছেন, আপনি ডেয়ারি স্টপ করছেন। আমি বলি জি 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 স্টপ করছি। ওই সো ইয়েস, দ্যাটস ইট, দ্যাটস অল। জি, অনেক ধন্যবাদ সানি ভাই। আর হলো যে আহ, সরাসরি কথা বলেছেন ওনার সাথে ওয়ান টু ওয়ান। জি। এখন যদি ওপেনলি যদি একটু বলেন কোনো প্রশ্ন যদি ওনার কাছে থাকে, এবং বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আহ, আহ, যারা এরকম অটিজমে আক্রান্ত রয়েছে, অটিজম রয়েছে, তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? আমার একটাই কথা, না উনার কাছে আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রিভিয়াস সিস্টার উনি অলরেডি প্রশ্নটা করে ফেলাইছে যে কোন সাইড এফেক্ট আসেনি উনা। ইয়েস, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর হিম। জি। ওই যদি আমরা মেডিসিনটা স্টপ করি, ফর এক্সাম্পল 1 ইয়ার 2 ইয়ার্স বাদে যদি মেডিসিনটা স্টপ করি, ও কি সমান রইবে না ও চেঞ্জ হয়ে যাবে? এইটাই আমার কোয়েশ্চন ছিল। So I have already asked him the question and he has already answered that inshallah if you maintain the time, if you maintain the gap diet, if you maintain his food, if you maintain everything what I told you to do, then inshallah it shouldn't be an issue. After 2 years, inshallah you'll see a different person. And sorry, what was the second question? Second question যে টা ওই কি ছিল? সবার উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যারা অটিজম সবার আক্রান্ত, উদ্দেশ্য এইটাই, ডক্টর সাহেব যা তাদের বলে অভিভাবক। আমাদেরকে এইগুলা মেনটেন করতে হবে, এই ডক্টর সাহেবের কথাটা শুনতেই হবে। উই আর নো ম্যাটার হোয়াট ডু অভিভাবকদেরকে এটা। কোনো পরামর্শ দিবেন কিনা আপনার অভিজ্ঞতা থেকে, বিভিন্ন আমার যারা অটিজম অভিজ্ঞতা আক্রান্ত পিতামাতা রয়েছেন বিশ্বে? আমার অভিজ্ঞতা থেকে আমি এইটাই কইতে চাই, উনি আমাদের আমাদের সানির রহমান একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, আবারও আপনাকে চাইবো। আচ্ছা। জনাব জাহাঙ্গীর, আপনি যদি তার কথা হ্যাঁ, শুনলেন, শিশুদের হ্যাঁ, জি, ট্রিটমেন্টের কথা আপনি সব জানেন, হ্যাঁ, তারপরও ওভারঅল যদি আবার একটু আমাদেরকে sure, জানাতেন। sure. Thank you. This is a great enthusiastic parent and very frustrated. একদম ব্রিঙ্ক, একদম 5 বছরের 1-2 দিন আগে যে বাচ্চাটাকে আমি ধরেছি, and I still consider that বাচ্চাটি 2 to 5 years এজ ব্র্যাকেটের, একদম ওই রেলম অফ লাইনে। অ্যান্ড এরকম বেশ কিছু বাচ্চা আমি পেয়েছি। ওই যে আপনার প্রথম অনুষ্ঠানে আসিফ সাহেব, ওনার হুম, বাচ্চা হুম। এক্স্যাক্টলি সেম। বাচ্চাটা এখন ভালো আছে, আমার 85% লেভেলে সে মুভ করছে। এখন এই বাচ্চাটির আসলে অ্যানাদার ক্রাইসিস বয়, আই কন্ট্যাক্ট জিরো অর নাথিং, 5%ও ছিল না। ওয়ার্ড বলতে গেলে নীল, আদর মায়া 5 to 10% আউট অফ 100%, যেটা ওই 5 বছরের একটা বাচ্চা করবে। ইনস্ট্রাকশন টেকিং বেসিক্যালি নীল। হুম, হুম। স্লিপিং টোটালি ডিসঅর্ডার্ড। লার্নিং ক্যাপাসিটি 5% to 10%। লার্নিং অ্যাবিলিটি অর্থাৎ অটিজমের আর একটা মিনিং, দি মিনিং অফ অটিজম ইজ লার্নিং ডিসেবিলিটি, আমাদের ব্রেইনকে, শিশুদের ব্রেইনকে হুম, হুম। লার্নিং ডিসেবল করে দিচ্ছে কনস্ট্যান্টলি। সেইটা ছিল একদম বিলো, যেটা এখন আমার বিশ্বাস ইট হ্যাজ কাম ব্যাক টু অ্যাবাউট 60% এই 3 মাসের ট্রিটমেন্টে। আমি একটু মার্কটা কম দিয়ে রেখেছি, 40 হুম, দিয়েছি ওনাকে, কারণ আই ওয়ান্ট টু। আর যেটা হচ্ছে আহ, বাচ্চাটিরও
পানি সংক্রান্ত প্রবলেম ছিল, যেটা আমি এখন হি ইজ ফুললি রিকভার্ড। পানি সংক্রান্ত প্রবলেমটা কি ছিল? এটা হচ্ছে এই বাচ্চাটি গোসল করতে চাইতো না, পানি ব্যবহার করতে চাইতো না। আরেকটা বাচ্চা, আরো 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 একটি বাচ্চা আছে আমাদের, আরো দুটো বাচ্চার মধ্যে কোনো একজনের আছে। তো এই হচ্ছে অবস্থা, এবং আমি টার্গেট করছি এই বাচ্চাটি 85% ইমপ্রুভ করে যাবে 2 বছরে। আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে, সব মা বাবার এটাই আশঙ্কা যে আমার বাচ্চাটা ব্যাক করে যাবে কিনা অটিজমে। এখন হিউম্যান ব্রেইন ইজ এ ভেরি কমপ্লেক্স সিস্টেম। আমরা খুব ক্যাটেগরিক্যালি, এত ডিটেলসে আমি কাজ করতে হয় আমাকে, আই হুম, ডোন্ট নো যে সেটা কিভাবে হয়, বাট হয়, যে জন্য বাচ্চাগুলি ভালো হচ্ছে। এবং হোমিওপ্যাথি পদ্ধতির এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যজনক যে হিউম্যান ডেভেলপমেন্ট, ন্যাচারাল ডেভেলপমেন্ট। অন্যান্য বিষয়ের আমি সবাইকে আই রিয়েলি নিড, কারণ আমাদের ফিজিও, এই বিহেভিয়ার থেরাপিস্টরা, অকুপেশনাল থেরাপিস্টরা, নিউট্রিশনিস্টরা চমৎকার কাজ করছেন, দে আর ডুইং ফ্যান্টাস্টিক। উইদাউট দেয়ার সাপোর্ট বেসিক্যালি, যেখানে হোমিওপ্যাথি পৌঁছাতে পারতেছে না সেখানে তো ওই ওই বেচারারাই আছে। দে আর গিভিং দিস সাপোর্ট, হুম, দে আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। আই নিড দেয়ার সাপোর্ট অ্যান্ড ব্লেসিংস, বিকজ এখন এই বাচ্চাগুলি যারা লার্নিং এবিলিটিটা ফেরত পাচ্ছে, আমি একটা মার্কার, দুটো মার্কার ব্যবহার করি। একটা হচ্ছে লার্নিং অ্যাবিলিটি মার্কার, আর একটা হচ্ছে লাইফ স্কিলস মার্কার। এগুলি সব পাবলিকেশনে আসবে, এবং প্রত্যেকটা বাচ্চা, এই বাচ্চাগুলির ফিচারগুলি ওইখানে একটা মার্কারের কাটা, যারা 5%-এ ছিল আমার চিকিৎসা শেষে, যারা 85% অ্যাকোয়ার করছে, তারা দে উইল সিকিউর এ ভেরি গুড স্ট্যান্ডিং ইন ফাইটিং অটিজম। এবং এই প্রশ্নটা সবচেয়ে যে কেন পার্মানেন্ট হওয়ার একটা ব্যাপার হচ্ছে, সবাইকে বলি যে একটা গাছ আপনি লাগালেন, একজন চাষি যখন জমি চাষ করে, এই যে আমরা মা বাবারা, আমি এক চাষি, এই বাচ্চাটার যে নিউরোলজিক্যাল স্পেসে আমরা প্রথমে চাষ করি, ডিটক্সিফাই করি, পরিষ্কার করি, খুব দ্রুত করতে হয়, অনেক সময় দ্রুত হয়, যার ভেতরে ক্ষতি বেশি হয়ে যায়। খেয়াল করবেন, হুম, এগুলি কিন্তু এগুলি কিন্তু ড্রিম। এই যে বাচ্চাগুলি, এই 4টা বাচ্চা যা করেছে, আমি এই জন্যই 4জন বাচ্চাকে এনেছি, রিকোয়েস্ট করেছি বাবা মাকে, তোমরা এসে বলো, প্রশ্ন করো, প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এইটা না শেয়ার করলে, এই অভিজ্ঞতা না শেয়ার করলে বাবা মারা জানতে পারবে না। তো মাটিটা যখন আমরা চাষ করলাম, তখন আমরা বীজটা বুনলাম, বীজটা বুনে কিন্তু চাষি যিনি চাষ করেন, তিনি কিন্তু বসে থাকেন না, ওই ক্ষেতের চারপাশে ইন্সপেক্ট করতে থাকেন, ঘুরতে থাকেন, দেখতে থাকেন, একটু পানি হলো, একটু আগাছা হলো, হুম, সরিয়ে দিল, ওষুধ দিল, কীটনাশক দিল, পানি দিল। তারপরেও সে বসে না, ভালোভাবে পানি জমে গাছের গোছা যখন মোটা হলো, তখন হুম, সে যে বট গাছের নিচে বাঁশি বাজায়, না আমার এখন ফলন হবে। তো ওই জায়গাটায় রিচ করার জন্য বাচ্চার মা বাবাদেরকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। একটা নতুন আগাছার মধ্যে নতুন কুড়ি জন্মেছে, সো সেটাকে পরিপুষ্ট করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দ্যাট ইজ রিস্ক ইনভলভ। এটার মধ্যে যে কোনো কিছু, ইট ক্যান টেক দি চাইল্ড ব্যাক, কিন্তু তার জন্যে তার নিউরো নিউট্রিশন, ফার্ম বেসিস অফ নিউরোলজিক্যাল স্পেস, যে মেকানিজমের মধ্যে দিয়ে আমরা এত কঠিন কাজগুলি করছি। জাস্ট চিন্তা করেন, আপনার একটা প্রশ্ন শুনছি আমি, বা আমি একটা প্রশ্ন করলাম, সেটা শুনছেন, এবং আপনাদের ব্রেইন 10-15 হাজার কিলোমিটার দূর থেকে সেটা ইমিডিয়েটলি একটা কনস্ট্রাকটিভ থিঙ্কিং আপনি প্রেজেন্ট করছেন। yes, ইটস এ ভেরি কমপ্লেক্স ম্যাটার। এর চেয়ে কমপ্লেক্স ম্যাটার কিছু নেই পৃথিবীতে, আমাদের মাথা সেটা করছে। আর সেই স্পেসে কোনো ডিস্টারবেন্স এবং সেটাকে ট্রিট করা, ইটস ভেরি কমপ্লেক্স। অ্যান্ড কোনো কিছু এরকম না যে একটা ওষুধে ভালো হয়ে যাবে। এই এক একটি বাচ্চার মিনিমাম 25টা সমস্যা রয়েছে। সেই 25টা সমস্যা যদি আমি সলভ না করি, তো একটা হলে সমস্যা করা যায়। ওই ডাক্তার সাহেবরা বলেন তোমরা একটা বা দুইটা এই সপ্তাহে বলো, এর পরের সপ্তাহে এসে বাকি দুইটা বইলো, হুইচ ইজ লজিক্যাল। কিন্তু হুম, আমাদের একটা হোলিস্টিক পার্সপেক্টিভে সবগুলি একসাথে নিয়ে কাজ করতে হয়। বাট থ্যাংক ইউ, আমি এই মা, এই বাবা, এই সানি রহমান সাহেব
দুজনের সাথে কথা বললাম। ওনার ওয়াইফও আই হ্যাড এ মাঝে মধ্যে উনি আমাকে আরো বেশি ফিডব্যাক দেয়। ওই আমি সানি সাহেবকে প্রথমে খুব বিশ্বাস করি নাই, যে এই লোকটা আসলে ইমোশনাল লোক। তারপরে আমি বললাম যে আপনার মিসেসের সাথে যে কথা বলেন, তো মিসেস বলে যে আমার বাচ্চা আরো ভালো করতেছে। সো দেন আই গট কনফার্মড যে হ্যাঁ, আচ্ছা, যে ইয়ে হয়েছে। আমি কি বলে, আমি কনফার্ম হলাম না, মা মোর রেশনাল। But I thank you from my heart that they are in the process, and I hope this child will be crossing the hills. পাহাড় তারা অতিক্রম করবে, এ প্রত্যেকটা বাচ্চাই করবে। থ্যাংক ইউ। আপনি নেক্সট আমাদের মা আছেন হ্যাঁ, রোজা। হ্যাঁ, আমাদের হ্যাঁ, সানি রহমান আমাদের সাথে কানেক্টেড এখন। আমাকে হয়তো যদি ফেরত আবারও আসবেন। হ্যাঁ, যুক্ত হয় তাহলে আরো কিছু কথা কথা ছিল, পরে সেখানে আমরা করবো। হ্যাঁ, এখন আমরা গ্রেট ব্রিটেনের আরেকজন অভিভাবক, আহ, সেখানে আমরা কথা বলবো এবার আহ, ছেলে শিশুর মা রোজা আহমেদ। রোজা আহমেদ, আপনি যদি ওই যে প্রশ্ন, একই প্রশ্ন বিষয় আমাদের, তো আসলে অটিজমের যে সমস্যাগুলো প্রায় সবাই কাছে সব একরকমই, আহ বেশিটা হয়তো বেশ কম হয় না। তো আপনারও একই প্রশ্ন যে আপনার শিশুটিকে, আপনার শিশুটি কখন জানলেন যে তার অটিজম হয়েছে, বা অটিজমের এই সিমটম গুলা বোঝার পরে আপনি তখন কি করলেন? কোথাও ট্রিটমেন্ট নিয়েছেন কিনা, এবং আহ, অন্যান্য ট্রিটমেন্টের কোনো রেজাল্ট আসলে তখন পেয়েছিলেন কিনা, এবং প্রকৃতিকটা কেন বেছে নিলেন, এবং জনাব জাহাঙ্গীরের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন, এবং ট্রিটমেন্ট নেওয়ার পর আপনার সর্বশেষ অবস্থা যদি একটু বলেন, এবং সেখানে কোনো সাইড সাইড এফেক্ট দেখতে পেয়েছেন কিনা। রোজা আহমেদ। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন ভালোভাবে? জি, জি, হ্যাঁ, শোনা জি, আসলে এই ব্যাপারে আমার অভিজ্ঞতা বা আপনাদেরকে যেটা আমি জানাবো এটা অত্যন্ত ভয়ঙ্কর আমার জন্য। আর এ- এই যে আঙ্কেলের সাথে, মানে স্যারকে আমি আঙ্কেল বলি, আঙ্কেলের সাথে যে আমার যোগাযোগ বা সামনের দিকে এগিয়ে যাওয়াটা, এটা একটু নাটকীয় আমার জন্য। জি, সেটা হচ্ছে আমি প্রথম যখন আমি যেটা, এটা আমার প্রথম বাচ্চা। তো প্রথম মা বাবা যারা হয় তারা সব বিষয়ে একটু অভিজ্ঞতাহীন হয় বা একটু জটিলতায় ভোগে, এটাই স্বাভাবিক। তো হুম, আমরাও এরকম ওকে নিয়ে এই জটিলতাগুলো ফেস করতেছিলাম। আহ, যারা মুরব্বী পাশে ছিল তারা বলতেছিল যে আসলে আমার বাচ্চার মধ্যে ওরকম দেখানিও কিছু প্রথমের দিকে আমরা বুঝতে পারি নাই, কারণ ও সুস্থ স্বাভাবিক বাচ্চা ছিল সব দিক থেকে। তারপর ওর হাঁটা চলা সবকিছুই মোটামুটি সঠিক বয়সেই এগোচ্ছিল। কিন্তু যেটা সর্বপ্রথম খেয়াল করলাম সেটা হচ্ছে 2-এর পরে, ওর যখন 2 বছর বয়স, এখন সে 4.5 বছরের বাচ্চা। 2-এর পরে আমি খেয়াল করলাম যে ওকে ডাকলে ও নাম রেসপন্স করছে না। তারপরে যেটা খেয়াল করলাম সেটা ওর আই কন্টাক্ট কম। তো এটা যে একটা রোগ হতে পারে এটাই বুঝে উঠতে পারিনি আমরা প্রথমের দিকে। তারপরে এই যে অভিজ্ঞতাহীনতায় ভুগতে ভুগতে আহ, মা বাবারা প্রথম যেটা করে, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি, যে এটা আসলে কি, এটা কেন হচ্ছে, বা এটা কি কোনো দুর্বলতা কিনা। তো এই ঘাটতে ঘাটতে আস্তে আস্তে করে আহ আমি আঙ্কেলের একটা ভিডিও দেখি। তো আঙ্কেলের ভিডিও দেখার পরে তখন আমি আবার একটু খুব মানে সচেতন বলবো কিনা জানি না, আমি খুব ভয় পাই সেই ধরনের মা। আর সবার বাচ্চাই সবার কাছে খুবই মূল্যবান। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চাটা আমার কাছে মনে হয় ওইরকমই কিছু, আকাশের চাঁদ হাতে যদি দিয়ে দেয়। তো এটাকে কোথায় রাখবো, কি করব, একটু বেশি যত্ন করতে গেলে চাঁদের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় কিনা, এসব নিয়েও চিন্তা করতাম আমি। তো তখন একটু ভয়ে ভয়ে আঙ্কেলকে প্রথম আমি মেসেজ দেই। দেওয়ার পরে এই যে যেটা নাটকীয়তা বললাম আমি, দেওয়ার পরে আমি ঠিক 1-1.5 মাসের জন্য আবার গায়েব হয়ে যাই, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে আমি কি সঠিক পথে যাচ্ছি কিনা, ভালো করতে যে খারাপ করে আনতেছি কিনা, আহ এসব আর কি। তারপরে আবার মাঝখানে অনলাইনে আমি এটা ওটা দেখতে থাকি, অন্যান্য চিকিৎসা পদ্ধতি যেগুলো সেগুলো দেখতে থাকি। তো প্রত্যেকটাকে আমার খুব ভয়ঙ্কর বলে মনে হয় ভালো করতে যে আবার আমার বাচ্চাটাকে না অন্যরকম করে ফেলি। তো ভয় কাজ করতেছিল, যেটা আমি আমার হাজবেন্ডের সাথে প্রথমের দিকে কিছুই শেয়ার করিনি। তারপরে একদিন এরকম আবার 1 মাস পরে আবার আঙ্কেলকে আমি মেসেজ দিই।
দিয়ে আবার চুপ হয়ে যাই। তারপরে আমি এক সপ্তাহ পর আমার হাজবেন্ডকে সবকিছু জানাই যে এরকম এরকম আমি আগাতে চাচ্ছি, কিন্তু আমার সাহস হচ্ছে না। তারপরে আমার হাজবেন্ড সহ আঙ্কেলের আবার ভিডিও দেখা শুরু করি। তারপরে আমার এখন মনে আছে যে আঙ্কেলকে আমি আমার শেষ রাতে আহ ফোন দিয়েছিলাম। তখন আঙ্কেল বলছে যে ঠিক আছে, আমি কালকে আপনাদের সমস্ত কিছু ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তখন আমরা দুজনে মিলে লাউডে আঙ্কেলের কথাগুলো খুব গভীর মনোযোগের সাথে শুনতেছিলাম, এবং আঙ্কেলের সাথে আমাদের যে প্রবলেম গুলো সবকিছু মিলে যাচ্ছিল। তো এইসব চিন্তা ভাবনা করেই তারপরের দিকে আমার বাচ্চার আসলে প্রথম যেই প্রবলেম গুলা সবার চোখে পড়ার মতো, অটিজম আসলে সবার চোখে পড়ার মতো সমস্যাটা শুধু মনে হয় মা বাবারাই প্রথম বুঝে, যারা একটু স্বাভাবিকভাবে অটিজমে ক্ষতিগ্রস্ত হয়। আমার বাচ্চা সব দিক দিয়ে স্বাভাবিক থাকার পরেও আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে অন্যান্য বাচ্চার তুলনায় সে কথাবার্তার দিক দিয়ে খুবই পিছিয়ে ছিল। তারপরে ও যে একটা বুদ্ধি করে উত্তর দেওয়া, তারপর একটা কিছু অর্ডার ফলো করা, এসব ব্যাপারে খুবই, যার কারণে আমি ওকে খুব তাড়াতাড়ি স্কুলে প্রি স্কুলে দিয়ে দেই। মনে করতাম যে হয়তো এসবে দিলে হয়তো একটু উন্নতি হবে, কিন্তু ও যেই আর সেই ওরকমই। তারপরে যাক, আলহামদুলিল্লাহ আঙ্কেল আমাদের জীবনে আসে, আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে। তো আমি প্রায় 1 বছর হয়ে গেছে আমার বাচ্চার ট্রিটমেন্ট আঙ্কেলের সাথে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড। আমার বাচ্চা এখন যেগুলো আগে কিছু ওয়ার্ড বলতো সে, মানে আঙ্কেলের সাথে দেখা হওয়ার আগে, এখন সে দুইটা তিনটা অনেক সময় সেন্টেন্সও বলে আমাকে। সব থেকে বড় যে মানে আমার প্রাপ্তিটা সেটা হচ্ছে, আমি আগে খুব এটা নিয়ে কান্না করতাম যে আমার বাচ্চা তার ফিলিংস গুলো আমার সাথে শেয়ার করতে পারছে না। হয়তো তার পেটে ব্যথা হচ্ছে, হয়তো তার ক্ষুধা লাগছে, হয়তো তার এটা চাই ওটা চাই, কিন্তু সে আমার সাথে শেয়ার করতে পারছে না। তো এখন আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক কিছুই শেয়ার করে, যে তার ফিলিংস, তার এখন হ্যাপি মুড, তার এখন স্যাড মুড। এখন আমি কান্না করলে সে দৌড় দিয়ে আসে, বলে মাম্মা স্যাড, মাম্মা স্যাড, আবার চোখের পানি মুছায় দেয়। তো ও হাংরি হইলে এখন আমাকে বলে হাংরি। তারপরে ও কি দেখবে, কোন চ্যানেল দেখবে, সেগুলো আমাকে বলে, যেটা আমি আশাও করি নাই কখনো হবে আমার বাচ্চার থেকে। তো এই আর কি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। এবং আমরা আঙ্কেলের জন্য সারা দিন সারা রাত শুধু দোয়াই করি আঙ্কেল যেন আমাদের জীবনে ছায়ার মতো লেগে থাকে। যতদিন আমার ছেলে সম্পূর্ণভাবে সুস্থ না হয় ততদিন আপনি আমাদের উপরে থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক আপনাকে ইউ। আল্লাহ সুস্থ রাখুক সবকিছুতেই। এই আর কি। তো মানে এই আপনার আর কি। যতটুকু প্রত্যাশা ছিল তার চেয়ে বেশি প্রাপ্তি। জি জি, আলহামদুলিল্লাহ যা প্রত্যাশা ছিল তার থেকে বেশি হচ্ছে, ইনশাল্লাহ আরো বেশি হবে। আর কোনো সাইড এফেক্ট দেখেছিলেন কিনা, কোনো না, অসুবিধা কোনো আসলে মূলত এই সাইড এফেক্টের বেশি এই ঝোঁকটা, মানে আঙ্কেলের উপর আমাদের যে ঝোঁকটা কাজ করছে সেটার মূল কারণ হচ্ছে এই সাইড এফেক্ট। যখন বুঝতে পারছি যে এটার কোনো সাইড এফেক্ট হবে না, সেক্ষেত্রে আমরা এই জিনিসটার উপরে আরো বেশি আগ্রহ দেখাইছি আর কি। তোমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা আপনার, সরাসরি কোনো, যদিও আগে অনেক প্রশ্ন প্রশ্ন করেছেন তো ওয়ান আমি টু ওয়ান। আঙ্কেলকে তো সারাদিনই প্রশ্নের উপরেই মনে হয় আমি একটু বেশি জ্বালাই আঙ্কেলকে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রথমে যে বোন আর যে ভাই করে গেছে আসলে ওইটাই আমাদের বাবা মার মনে যেই ভয়টা, সেটা হচ্ছে এই যে জিনিসটা, এটা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোর দিকে যাচ্ছে। এটা কি ভবিষ্যতে আবার দেখা দিবে কিনা, বা এটা পুরোপুরি ভালো হবে কিনা, এরকম কিছুই জানতে চাচ্ছি। আর নতুন বাবা মা যাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি জি সেটা জি। হচ্ছে, আমরা আসলে এসব ব্যাপারে আহ মানে মানতে আর কি, যে আমাদের সন্তানদের এই জিনিসটা আছে, এটা মানতে অনেক দেরি করে ফেলি, বুঝতে অনেক দেরি করে ফেলি। যেটা সময় থাকতে সঠিক চিকিৎসার দরকার, যেটা এখন আমি বুঝতে পারছি, কারণ আমি 3.5 বছরে শুরু করি। এখন আমি মাঝে মাঝে ফিল করি যে আমার 2-2.5 বছর থেকে শুরু করা উচিত ছিল। রাইট। তো সময় থাকতে সঠিক ব্যবস্থা করা উচিত। আসলে যেই যে আঙ্কেল বললো, যেই ফলে যেভাবে বীজ ঢালতে হয় বা যেই টাইমে যেই ফলন দরকার, তো আমাদের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে যাতে আমরা না ভুগি, দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এই তো আর কি, আমরা জি, চাই যে হ্যাঁ অনেক 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 সঠিক সময় ধন্যবাদ সঠিক আপনাকে। জি জি। জি। আমরা অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে শুনবো আপনার যে প্রশ্ন, এবং আরেকটা বিষয় যে ওর উপযুক্ত সময়ের কথাটা আমরা বলি।
কিন্তু একজন অভিভাবক আসলে সেটা কিভাবে বুঝবে তার যে শিশু সন্তানটি যে অটিজমে আক্রান্ত? অনেকে একটু প্রচলিত থাকে যে একটু কেউ দেরিতে কথা বলে, কেউ অনেকে জি দেরিতে জি একটু জি জি। এরকম একটা বিষয় থাকে। তো অটিজম যে অ্যাকচুয়ালি হয়ে গেছে বা অটিজম রয়েছে তার, সেই বিষয়টা কিভাবে বুঝবে? সবকিছু মিলে যদি একটু বলেন। জি রোজা শিওর আহমেদের এই বাচ্চাটিকে নিয়ে শুরু শিওর করে সব শিওর। বিষয়গুলো। ইয়েস, মাই এই এই মাটি ভেরি ইনকুইজিটিভ। উনি সঙ্গত কারণে ওনাকে কোনো দোষ দেই না, কারণ আমি যে বলছি, এখন তো ধরেন এই 31 আর 4 35টা মা বাবা আসলো। এখন আমি বলতে পারি যে বাবা, এদের কথাবার্তাগুলি শুনে আসো। কিন্তু যখন যে মাটা প্রথম এসেছিল আমার কাছে, তাকে আমার সবচেয়ে বেশি ধন্যবাদ। সে আমার কাছ থেকে আপনার কোনো কথাবার্তা পায় নাই, সে আমার কাছ থেকে কথা শুনেই চিকিৎসা নিয়েছে। লন্ডন, ইংল্যান্ডে একটা মা, আই স্টিল লাইক টু থ্যাংক এই মাটা। 19 মাস বয়সে একটা বাচ্চা এনেছিল, ব্রাইট, কিন্তু সো মানে ইট ওয়াজ সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু বাচ্চার মাটা, সে নিজেকে, বাচ্চাকে স্টাডি করেছে, বোঝে, এবং মাই আসলে ভালো করে বুঝতে পারে। তো 19 মাস বয়সে আমি কিন্তু খুব আম, আমার সিস্টার ইন লর ফ্রেন্ড, এবং খুব ইয়ের সাথে আমি ইন কনফিডেন্স যে এই বাচ্চাকে আমি পারবো। কিন্তু বাচ্চাটা বাচ্চাটি 60% প্রোগ্রেস করেছিল, অ্যাবসলিউটলি নন ভার্বাল। দি বয় চাইল্ড বিকেম ভার্বাল প্রায় 1.5 বছর চিকিৎসার পরে। তো এখন সেই বাচ্চাটির এখনকার তারা যোগাযোগ বিচ্ছিন্ন কেন তারা করেনি, পুরো বিষয়টা আমি সে প্রসঙ্গটিতে আসবো না। এইটুকু বলবো যে অপূর্ব সম্ভাবনা। 2 থেকে 5-এর মধ্যে আমাদের নিউরোলজিক্যাল স্পেসে ডেভেলপমেন্ট ঘটে, নিউরোবায়োলজিক্যাল ডেভেলপমেন্ট। আপনি যদি গুগলকে জিজ্ঞেস করেন যে হাউ মাচ পার্সেন্টেজ অফ এ চাইল্ডস ব্রেন স্ট্রাকচারালি ডেভেলপস বাই দি এজ অফ 5, গুগল আপনাকে বলে দেবে মোস্ট রিসার্চ বলছে এটা 90% আর মোর। এখন আমার কাছে এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে যদি 90 ভাগ তৈরি হয়ে যায় স্ট্রাকচারালি, তাহলে বাকি থাকে আর কতটুকু? তো এইটার উপর আমি জোর দিয়ে আমার গবেষণায় এগিয়েছি, কাজ শুরু করেছি, অ্যান্ড আই সি ভেরি গুড রেজাল্টস। তো এই বাচ্চার মা বাবা বেসিক্যালি 15 মাস বয়সের থেকে বুঝতে পারে একটা বাচ্চাকে দেখলে, টিপিক্যাল বাচ্চা যারা দেখছে। এবং তারপরে আজকাল তো অনেক কিছু এসছে। প্রত্যেক মা বাবার, আপনাদের ইংল্যান্ডে 7 লক্ষ অটিস্টিক চাইল্ড, এখন 7 লক্ষ। আমেরিকার এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স নেই আমার কাছে, কিন্তু 36টা বাচ্চা, একটা বাচ্চা অটিস্টিক। অস্ট্রেলিয়াতে আবার 70টা বাচ্চায় একটা বাচ্চা অটিস্টিক। আমাদের বাংলাদেশে 130টা বাচ্চায় একটা বাচ্চা অটিস্টিক। তো স্ট্যাটিস্টিক্স ভ্যারি করে, কিন্তু অটিজম এখন সারা পৃথিবীতে প্রায় 8 মিলিয়ন অটিস্টিক চাইল্ড আছে এই মুহূর্তে, মানুষ এবং সব ডিফারেন্ট এজ গ্রুপে। তো তার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা আমি মনে করি 2 থেকে 5 বছর। এবং এটা বিহেভিয়ার থেরাপিস্টরাও, ডাক্তার সাহেবরাও, সাইকোলজিস্টরাও, নিউরোলজিস্টরাও, তারাও এই বিষয়টিকে আর্লি ইন্টারভেনশন স্ট্র্যাটেজি ওনাদের আছে, এবং চমৎকার। যত দ্রুত এটা করা যায় তত দ্রুত এটার উন্নতি সম্ভব। 5-এর পরে, যেমন ওই যে গতবার 30শে সেপ্টেম্বরে যেটা আমরা করেছিলাম জি। রুহুল আমিন সাহেবের এই যে বাচ্চাটি, হুম। লন্ডন ক্যামডেন টাউনে, ওই বাচ্চাটি আহ, আপনার আহ, 7 বছর পরেও চমৎকার রেজাল্ট করেছে। নেভাদাতে একটি বাচ্চা আছে, সে 14 বছর বয়সে, 13.5 বছর বয়সে এসছে, অ্যান্ড আই ডিড নট ওয়ান্ট টু টেক দ্যাট কেস, বাট আই হ্যাড টু। এন্ড ইন 3.5 ইয়ার্স টাইম বাচ্চাটি অনেক ডেভেলপ করেছে। এখন কিছু 5-এর উপরে, 6-এর উপরে, 7-এর উপরে, 9-এর উপরে বাচ্চা কিছু পাচ্ছি, এবং দে আর গিভিং গুড রেজাল্টস, কিন্তু ওখানে সময় লাগবে। আমি বলবো যদি 5-এর উপরে হয়, তো বাচ্চার মা বাবাদের আমার পেছনে লাগতে হবে। আমি, বিকজ ইটস ভেরি ডেলিকেট, কিন্তু রেজাল্ট পাচ্ছি, আরো গবেষণা এগুচ্ছে। এই
আর এই মাটির যে প্রশ্ন, সেটা আমি সবার সাথে উত্তর দিয়েছি যে এই বাচ্চাটি মর্নিং শোজ দি ডে, সকালের সূর্যটা বলে দেয় দিনটা কেমন যাবে। তো বাচ্চাটা যা সুন্দরভাবে প্রোগ্রেস করছে, হুম, হি উইল রিচ দি টপ অফ দি হিল। কিন্তু অটিজম 100 ভাগ ভালো হয় না। ওইটা আমি কিছু করতে পারবো না, কারণ অলরেডি কিছু ক্ষতি হয়ে গেছে আফটার দি হুম, ফ্যাক্ট। এখন সেইখানে আমরা ইমপ্রুভমেন্ট করতে চেষ্টা করব। তবে জেনারেলি এই সমস্ত বাচ্চা খুব ব্রিলিয়ান্ট হয়, খুব চমৎকার হয় পড়াশোনায়। আর এদের মধ্যে ধান্দাবাজি থাকে না, আমাদের মতো নষ্ট মাথা না। মাথা পরিষ্কার, স্ট্রেইট কাট, অ্যান্ড দে আর ভেরি ডিরেক্ট। মিথ্যা কথা বলতে পারে না, সৎ হয়, এইটা একটা সমস্যা। আমি ওই জন্য মা বাবাকে জিজ্ঞেস করি, তোমার বাচ্চা কি শয়তান হয়েছে, তোমাকে বোকা বানাইতে পারে? তার মানে যে একটু শয়তান না হইলে তো দুনিয়া করবে কি করে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সবাই এ পর্যন্ত, সবাই দে আর ডুইং গুড। অ্যান্ড না, আমার আমার বাবু এখন ইদানিং একটু মিথ্যা বলে। হ্যাঁ, একটু এই তো মিথ্যা তো বলে। দিস ইজ একটু কল মিথ্যা শুরু করছে সে। সাইকোলজিক্যাল ম্যানুভারেবিলিটি। এই ক্যাপাসিটিটা অটিস্টিক বাচ্চাদের হয় না। তার মানে আপনার বাচ্চা স্বাভাবিক বাচ্চার দিকে যাচ্ছে। অটিজম জি। থেকে বেরিয়ে দেখবেন যারা একটু চালাক চতুর হচ্ছে, ওরা একটু স্বাভাবিকতা লার্ন করছে। আর এটার জন্য কিন্তু স্কুল, আর সে একটা অনুরোধ, সব বাচ্চাদেরকে আপনারা রেগুলার স্কুলে রাখতে চেষ্টা করবেন। স্পেশাল স্কুলে যেহেতু বাচ্চাগুলো ইমপ্রুভ করছে, আমার আমি একজন ডাক্তারকে জানি, তিনি একটা মাকে বলেছিলেন, সাপোর্ট করেছিলেন যে এই বাচ্চাটা উন্নতি করছে, তো ওকে রেগুলার স্কুলে রাখো। তাহলে ও রেগুলার স্কুল থেকে অনেক দ্রুত শিখবে। আর ওকে যদি স্পেশাল বাচ্চাদের মধ্যে পাঠাতে হয়, স্পেশাল বাচ্চাদের এনভায়রনমেন্টে, ও রিগ্রেস করবে। তো সেই ডাক্তারের যুক্তিটা আমার খুব পছন্দ হয়েছিল। উনি একজন বড় ডাক্তার, উনি এখন রিটায়ার করেছেন। খুব বড় আমাদের কানাডার সিকিম হসপিটালের ডিরেক্টর ছিলেন। তা আমার ওনার কথাটা খুব পছন্দ হয়েছে। কিন্তু রেগুলার স্কুল নেওয়ার জন্য তাদের কি করা লাগবে? জি। অটিজম যেগুলো স্পেশাল স্কুলে রয়েছে, হ্যাঁ, তাদেরকে যদি রেগুলার স্কুলে নিতে হয় তাহলে কি করা লাগবে, কিভাবে? বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় বাবা মা থেরাপিস্টদের কাজ করতে হবে। যেমন এই যে অনেকে এখন বলতেছে একটা কথা বলতেছে, 10টা কথা বলতেছে, তাই তো তো কথা নেই। কথা মানে ওটা কি কেমন সে স্কুলে গিয়ে শিখলো। স্কুলে এখন গিয়ে প্রায় স্কুলের শিক্ষকদের সাথে কথা বলবে নাকি? মানে বাচ্চাদের সাথে কথা বলবে, শিক্ষকদের সাথে। এখন তো না না, ওই রেগুলার স্কুল নেওয়ার জন্য এই হ্যাঁ, প্রসেসটা রেগুলার যদি বলেন। জন্য বাচ্চার ফার্স্ট অফ অল হচ্ছে কেন হচ্ছে না। এটা আকাশের থেকে হচ্ছে না, আমি কথাটা বলি। এটা ল্যাক অফ নিউরোলজিক্যাল নিউট্রিশন। ফিজিক্যাল নিউট্রিশন দিয়ে নিউরোলজিক্যাল স্পেসে নিউট্রিশন হয় না। একটা মহা ধরেন আসলাম, গোগা, তারপরে বড় বড় মুষ্টিযোদ্ধারা, এরা মুষ্টিযুদ্ধ খুব ভালো করতে পারে, ব্রেইনের কাজটা কিন্তু অত বেশি করতে পারে না। আর ব্রেইনের কাজ করার জন্য যা যা দরকার, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল স্পেসে প্রপার নিউট্রিশন ডেভেলপ করা। সেইটা ডেভেলপ করলে মানুষের ব্রেন একটা অপূর্ব জিনিস। সেটা কিরকম, এই যে সকালে উঠেছি, যে এই চোখ খুলেছি, সূর্যের আলো দেখেছি, আজকে আমাদের এই যে প্রোগ্রামটা, আমরা প্রত্যেকেই কনসাস হয়ে এইটার পিছনে লেগে গেছি যে এইটা তো, এটা মানুষের সেলফ অ্যাকচুয়েশন, ব্রেইনের যে অপূর্ব ক্ষমতা, আনথিঙ্কেবল। এই ক্ষমতাটাকে বাড়াতে হবে। তাহলে ওই শিশুটা যে 10টা কথা আজকে শিখেছে, তাকে যদি আমরা 100, আমি বলি যে আপনারা আমাকে 10টা কথা দেন, আমি আপনাদেরকে চেষ্টা করব 100টা কথা বলতে। 100টা কথা আসলে ওই ব্রেনটা তখন সেলফ অ্যাকচুয়েশন মোডে চলে যায়, এবং ব্রেন শব্দগুলিকে আরো কালেক্ট করে। তো কোথায় করবে? যদি একটা রেগুলার স্পেস পায়, রেগুলার ক্লাসরুম সেটিং পায়, সে তাদের সাথে শয়তানি শিখবে, দুষ্টামি শিখবে, কথা শুনবে। তারপরে সে আরো নিজেকে ডেভেলপ করবে। আর ব্রেইন, এই ক্যাপাসিটি মানুষের একমাত্র আছে। যেমন এই আমি গল্প করি মাঝে মধ্যে যে আহ, বনের রাজা সিংহ, তো ওই শেয়ালের জ্বর হয়েছে। তো জ্বর হলে, তো যদি সিংহের কাছে যায় যে রাজামশাই আমার জ্বর হয়েছে, আমাকে একটু ওষুধ দাও, তো সিংহ বলে যে তো ওষুধ রাখো, আগে আমি তোমাকে খেয়ে নেই। কিন্তু ও যদি মানুষের কাছে আসে, তাহলে মানুষ ঠিকই চিকিৎসাটা দেবে। তাহলে পশু, প্রত্যেকটা অ্যানিমাল যেভাবে চিন্তা করে, animal world and human world is very different. We have a very high capacity and very higher order of mechanism to think, reflect, express, store, recuperate and regenerate and reflect. এইটা অন্য কেউ পারে না। ফলে এইটা যদি রেগুলার সেটিং একটা বাচ্চা যায়,
সে ন্যাচারালি এই জিনিসগুলোকে অ্যাসিমিলেট করে নেয় নিজের থট প্রসেসে, এবং সে নিজে অনেক কিছু শিখতে পারে, বলতে পারে, করতে পারে, মহাবিশ্বে চলে যেতে পারে, স্পেসে চলে যেতে পারে, অসংখ্য কিছু কঙ্কার করতে পারে। এই মাগুলি, প্রত্যেকটা মা বাবা, এরা দে আর কঙ্কারিং অটিজম, দে আর ফাইটিং অটিজম। আমি চেষ্টা করতেছি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, কিন্তু দে আর ডুইং এভরিথিং। প্রত্যেক দিন তারা কিন্তু আবিষ্কার করতেছে বাচ্চাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রত্যেকটা দিন একটা নতুন খাবার চেষ্টা করছে। তো এই কাজটা, প্রত্যেকটা জিনিস কন্ডিসিভ টু দি নেসেসিটি অফ দি চাইল্ডস ডেভেলপমেন্ট, সেই কাজগুলি হচ্ছে করলে তা 5 বছরের মধ্যে হচ্ছে উৎকৃষ্ট সময়, তারপরে কষ্টকর হয়ে যায়। থ্যাংক জি, ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার আমাদের শেষ অতিথি, আমাদের একজন অভিভাবক, আহ গ্রেড 10 থেকেই তিনি যুক্ত হয়েছেন, হাফিজ, জনাব হাফিজ। তিনি তার তার সন্তানটি যে ট্রিটমেন্ট নিচ্ছে, মেয়ে শিশু। আরেকটা বিষয় আপনি যদি বলেন, এই যে বিশ্বে যে অটিজম আক্রান্তদের মধ্যে থেকে শিশুদের মধ্যে যে মেয়ে এবং ছেলে শিশুর আনুপাতিক হারটাও বলবেন। কারণ আমরা যতগুলো প্রোগ্রাম করেছি এ পর্যন্ত, সেখানে আহ মেয়ে শিশু খুবই কম ছিল। আজকে অবশ্য দুজন ছেলে শিশুর অভিভাবক রয়েছেন, দুজন মেয়ে শিশুর বাবা মা রয়েছেন। তো আমরা এই বিষয়টা জানবো। তো আমি আহ জনাব হাফিজের কাছে যে প্রশ্ন, যে একই প্রশ্ন আসলে, যে আহ, যখন আপনার শিশু সন্তানটি, মেয়েটি যখন অটিজমের জন্য ট্রিটমেন্টে নিয়ে যাবেন ভাবছেন, আসলে কিভাবে জানলেন যে তার অটিজম হয়েছে? কখন জানলেন? তখন কি এর আগে কোনো কিছু ট্রিটমেন্ট নিয়েছেন কিনা, অন্য কোনো ডাক্তারের কাছে বা অন্য কোনো পদ্ধতিতে ট্রিটমেন্ট নিয়েছেন কিনা, সেই বিষয়টা বলবেন। এবং আহ, আজ পর্যন্ত যে ট্রিটমেন্টটা নিয়েছেন সেখানে কতটুকু অর্জন, যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এবং প্রাপ্তির কোনো ব্যবধান দেখছেন কিনা, আপনার সেই অভিজ্ঞতার কথা বলবেন। এবং কোনো সাইড এফেক্ট ছিল কিনা, আর হোমিওপ্যাথিক বা কেন আসলেন, এই এই বিষয়টা কিভাবে জানলেন যে হোমিওপ্যাথিক? তো অনেকে মনে করেন যে অত্যন্ত স্লো, অনেক সময় লাগে, আসলে কতটুকু হবে, অনেকে এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকে। আপনার কিভাবে এই আস্থাটা আসলো হোমিওপ্যাথিকের উপরে, জনাব হাফিজ? জি, সবার প্রথমে আসসালামু আলাইকুম এবং ঈদ ওয়ালাইকুম মোবারক। আসসালাম। যেহেতু রিসেন্টলি ঈদটা গেল আর কি, সবখানে ঈদ পালন করলাম, তো সবাইকে ঈদ মোবারক। আর এখন যারা অনলাইনে যুক্ত আছেন, জাহাঙ্গীর স্যার, সকল প্যারেন্টস, আমাদের উপস্থাপক সাহেব, সবাইকে অনেক ধন্যবাদ। এবং ভবিষ্যতে যারা এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ধন্যবাদ। তো প্রথমে আমি যে জিনিসটা বলে শুরু করতে চাই, যে ইউএসএ নিউজ অনলাইন, অনেক ধন্যবাদ। কারণ স্যারের কাছে আসা, স্যারের সাথে সংযোগ আপনার অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে। আজকে হচ্ছে অটিজম সচেতনতা দিবস, বিশ্ব জি, অটিজম সচেতনতা দিবস। আপনি সেই কাজটাই করতেছেন, স্পেশালি বাংলা ভাষাভাষী যে মানুষজন আছি আমরা, বাংলাদেশি কমিউনিটি, তাদের জন্য আপনি এই কাজটাই করতেছেন। সো সবার প্রথম ধন্যবাদ আপনারই প্রাপ্য। অনেক যে এই অনুষ্ঠানের মাধ্যমে ভেরি গুড। সাংবাদিক সাহেব এই কাজটাই করতেছেন, যে অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছেন। তো দ্বিতীয় যে জিনিসটা আসছে, যে স্যারের কাছে কিভাবে জানলাম, কিংবা আমার চাইল্ডের জিনিসটা আমি কিভাবে বুঝতে পারলাম। তো এটা আমার ফার্স্ট চাইল্ড, মেয়ে সন্তান। তার এখন বয়স 3 বছর 3 মাস। তো আনটিল তার বয়স 14 মাস পর্যন্ত তার ডেভেলপমেন্ট সব মাইলস্টোন গুলো ঠিক ছিল, তার হাঁটা, তার আই কন্টাক্ট, তার নামের রেসপন্স, এবং সে অনেকগুলো ওয়ার্ড বলতো, বাট ওগুলা বাবলিং ছিল। এখন যেগুলা বুঝি, এগুলা বাবলিং ছিল না, মানে ওয়ার্ড ছিল না, মিনিংফুল ছিল না। তো তার 14 মাস বয়সে তার দাঁত ওঠা নিয়ে খুব সমস্যা হয়, সে প্রচুর প্যারাসিটামল মেডিকেশনের উপর থাকে 4 মাস, এবং ওইটা অনেক ডিফিকাল্ট একটা পিরিয়ড ছিল। 18 মাস বয়স থেকে তার এই ওয়ার্ড গুলো আস্তে আস্তে হারায় যায়, এবং তার আই কন্টাক্ট গুলো কমতে থাকে। এই যে স্যার যেটা বললো, পরে আমি জানতে পারছি যে এই এএসডি প্রবলেমটা 18 মাস কিংবা 2 বছর বয়স থেকে দেখা দিতে থাকে। তো আমার তো মানে কনসার্ন ছিল না, আমার ওয়াইফ অনেক কনসার্ন এবং কনসিয়াস, সেই জিনিসগুলো নোটিস করে, যে এই আমাকে প্রায় বলতো যে এরকম তার সমস্যা, একটু ডিফারেন্স দেখতে পারতেছি। তো জিনিসটা কি করা যায়, তো আমি অত গুরুত্ব দিতাম না, আমি বলতাম যে বয়স কম, হয়তো বা হয়ে যাবে আস্তে আস্তে। তো ইংল্যান্ডে এখানে তাদের এভরি 6 মান্থে বাচ্চাদের যে ডেভেলপমেন্টের একটা নার্স, ডেভেলপমেন্ট নার্সের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়। তো অ্যাসেস করে তারা বাচ্চার যে ডেভেলপমেন্ট কি হচ্ছে, তার ব্রেন এবং ফিজিক্যাল হচ্ছে কিনা তার অ্যাসেস করে। তার 2 বছরের যে অ্যাসেসমেন্টটা ছিল, তো ওই নার্সটা খুবই এক্সপিরিয়েন্স ছিল, এবং সে এটা প্রথমে ফ্ল্যাগ করে যে বাচ্চার প্রবলেম আছে ডেভেলপমেন্টে, তো ওটা অটিজমের দিকে যাইতে পারে ব্যাপারটা।
তো এটা শোনার পর তো আমার ওয়াইফ প্রচন্ড শক খায় এবং সে অনেক মানে আপসেট হয়ে যায়, অনেক ঘাটাঘাটি করে। আমাদের পরিচিতর মধ্যেই একটা ফ্যামিলি ছিল, তখন আমরা লন্ডন থাকতাম। তো তাদের ফ্যামিলির মধ্যেই তাদের আত্মীয়ের ভিতরে একটা ছেলে আর কি, 18-19 বছর বয়স। তার এই ডেভেলপমেন্ট প্রবলেম গুলো আছে। তারা বললো যে এই বেবির বিগিনিং এর দিকে তাদের মানে একদম বোনের ছেলে, তারা বলে বিগিনিং এর দিকে প্রবলেম গুলো ছিল। তো এই জিনিসটা মানে জানতে কিংবা বুঝতে মানে অনেক হেল্প হয়েছে। তারপরে তো অবশ্যই বিগিনিং এ সবাই যেটা করে, তারপর যেটা করলাম আমরা আমরা এটা শখ হওয়ার পরে জিপি যে এখানে ডাক্তার তাদের সাথে কন্ট্যাক্ট করলাম এবং বললাম যে আমার বাচ্চার এই জিনিসগুলো কনসার্ন, আপনারা যদি একটু অ্যাপয়েন্টমেন্ট দেন কিংবা দেখেন। তো যে জিপিটা ছিল সে অনেক রাগ করে, কে বলছে 2 বছরের বাচ্চা, এটা তো টু আর্লি, কিছুই বলা যায় না, 3 বছরের আগে আমরা এটা দেখবোই না, কোনো মানে এটার কেসটা হাতেই নিব না, আগে কিছু ডিক্লেয়ার করবো না। বাট ওইখানে তো আমরা থেমে নেই, আমার ওয়াইফ প্রচন্ড কনসার্ন, সে প্রচুর ইন্টারনেট ঘাটাঘাটি করতে থাকলো, ইয়ে করতে থাকলো। এটা অনেক দিন আগের ঘটনা, আমার বেবির বয়স 3 বছর 3 মাস। তো তখনকার ঘটনা। জি। তখন আস্তে আস্তে আমি ইন্টারনেট ঘাটাঘাটি করলাম, তো ওই সিমটম গুলা জানতে পারলাম। তো বেবির যে প্রবলেম গুলা, তখন ওই প্রবলেম গুলা অনেক কিছুই তার মধ্যে বিদ্যমান শুরু হইতেছিল, যে আই কন্টাক্ট কম করা, কথা না বলা, নিজের একা একা থাকা। তো আস্তে আস্তে লাস্ট 1 ইয়ারে স্যারের কাছে আসার আগে প্রবলেম গুলো আরো গ্রো করছে। তো আপনি হুম, কোয়েশ্চেন করছেন যে হোমিওপ্যাথিক কেন চুজ করলাম কিংবা কি করলাম। তো জি। স্যারের আপনার যে অনুষ্ঠানের যে ভিডিওটা, এরকম একটা ভিডিও আমি দেখছিলাম, কারণ তখন তো অনলাইনে অনেক রিসার্চ ইনফরমেশন তো অভাব নাই। আমি অনেক ঘাটাঘাটি করলাম, ফেসবুক, ইউটিউব, গুগল সবখানে অনেক ঘাটাঘাটি করলাম। অ্যালোপ্যাথিকের কোনো চিকিৎসা নাই, আমার যত রিসার্চ কিংবা অনুসন্ধানে যা আসলো, অ্যালোপ্যাথিকের কোনো রিসার্চ নাই। এই অ্যালোপ্যাথিতে তারা থেরাপি কিংবা অন্য কিছু বলে যে এগুলা করতে হবে। এবং এটা পাইতে হলে ওই যে ডাক্তার তো এটা স্বীকারই করলো না, এটা পাইতে হলে ইংল্যান্ডে এদের সিরিয়ালটা অনেক পরে আসে, তার অ্যাসেসমেন্ট, আমার বেবির অ্যাসেসমেন্টটা তারা 1 বছর নিয়ে নিছে, নেওয়ার পরে বলতেছে যে বেবির এএসডি তে আক্রান্ত। এখন হুম, আস্তে আস্তে এই যে তার স্পিচ থেরাপি ওই জিনিসগুলো আসতেছে, কিন্তু আজ এ প্যারেন্টস আমরা তো বসে থাকতে পারি না, আমাদের অনুসন্ধান এবং তার জন্য চেষ্টা ওই 1 বছর আগের থেকেই শুরু হয়ে গেছে। তো হুম, ওইটা করার পরে তো আমি স্যারের ভিডিও দেখলাম, আরো অনেকগুলা দেখলাম। ইন্ডিয়াতে অনেক ডাক্তার আছে যারা হোমিওপ্যাথি নিয়ে করে, হার্বাল নিয়ে করে, এবং নিউট্রিশনিস্ট খাবারের মাধ্যমে করে, বিভিন্ন ক্যাটাগরির মানে চিকিৎসাটা করে অনেকে অ্যাপ্রোচ নিয়ে। তো অনেক ইয়ে করার পরে তখন তো মাথা নষ্ট, মাথা খারাপ অবস্থা, কোনটা ডিসাইড করব। অনেক খোঁজ করার পরে ইংল্যান্ডের একজন মানে উনিও মোটামুটি ভালোই বিখ্যাত, উনি নিউট্রিশনিস্ট, ফুডের মাধ্যমে, খাবারের মাধ্যমে, সাপ্লিমেন্টের মাধ্যমে এই স্পেশাল নিড বাচ্চাদেরকে উনি ট্রিটমেন্ট করায়। তো ওইটার ডিসিশন নিলাম যে ওইটাতে করবো আমরা। তো যেহেতু এটা অনেক স্লো প্রসেস, জিনিসটা হঠাৎ করে হবে না, স্যারও বলে এবং এতদিন অভিজ্ঞতা দেখতেছি যে এটা লাইফ লং কন্ডিশন, এটা হুম, 100% রিকভারি হয় না, 90% হয়। তো আমাদের আশা ছিল যে হয়তো বা ওনার মাধ্যমে অনেক কিছু ইমপ্রুভমেন্ট আসবে। আমি ওনাকে কোনো ব্লেম দিচ্ছি না কিংবা অন্য কিছু করতেছি না, বাট ওনার সাথে 1 বছর ওনার এটা ইয়াটা ফলো করার পরে আমার বেবির যে প্রবলেম গুলা, ওগুলা উন্নতির দিকে যাইতেছিল না, দিন দিন আরো হুম, প্রবলেম গুলা, সিমটম গুলা আরো ওয়ার্স, খারাপের দিকে যাইতেছিল। তো ওইটা 1 বছর ওনার গাইডলাইন ফলো করি, ওনার ট্রিটমেন্ট নেই, বাট কোনো মানে রেজাল্ট পাচ্ছিলাম না সত্যি কথা। আরো তার জিনিসগুলা, তার ঘুমের সমস্যা, তার আই কন্টাক্ট কমতেছিল, তার ওয়ার্ড ছিল পুরোপুরি মানে জিরোর দিকে চলে গেছে, এবং সে একা একা খেলতেছে। তো অনেক মানে ওই প্রবলেম গুলো আরো প্রকট হইতেছিল। তো জিনিসটা আরো কনসার্ন হয়ে যায় যে জিনিসটা যে কি করা যায়। তখন হুম, আমি আস্তে আস্তে সময় নিয়ে ধরেন লিস্ট 2 মান্থ আমি আবার স্টাডি শুরু করি, সব ডাক্তারদের ভিডিও দেখি, সব কিছু করি, আরো খোঁজ খবর নিতে থাকি। তখন আপনার ভিডিওটা 1 বছর আগে দেখছিলাম, ওইটা আবার দেখি, দেখার পর দেখলাম যে আরো ভিডিও আছে স্যারের, আপনার সাথে আছে আরো যা ভিডিও গুলো আছে ফেসবুক, ইউটিউবে, আমি সবগুলা দেখলাম। সবগুলা দেখার পরে যে মনে হলো যে না, যে জিনিসটা এখন অনেক সময় নিয়ে ডিসিশন নিয়েছি, 1 বছর তো এক জায়গায় ট্রাই করলাম, এটা তো হইলো না। বাট সত্যি কথা বিগিনিং এ যে আমি আশা করি নাই যে ট্রিটমেন্টে কোনো রেজাল্ট আসবে, বাট আশা করলো আমার একটা ছিল যে হয়তো বা 6 মাস পরে কিছু রেজাল্ট আসা শুরু করবে। এই আশায় স্যারের সাথে আমি যোগাযোগ করি এবং ট্রিটমেন্ট নেওয়ার জন্য মানে প্রসিড করি। হুম, এইটা হলো জিনিস। এইভাবে স্যারের সাথে পরিচয়, স্যারের সাথে মানে ট্রিটমেন্ট শুরু। এই জন্য আপনার অনুষ্ঠানকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে স্যারের সাথে পরিচয়। জি। তো আ, ট্রিটমেন্টের ব্যাপারটা মনে হয় আপনি একটা কোয়েশ্চেন করছিলেন যে স্যারের ট্রিটমেন্টটা কি, সাইড এফেক্ট কিনা, এই জি, জি। জিনিসটা একটা কোয়েশ্চেন ছিল আপনার। ওইটার জন্য আমি করতে গেলে স্যারের ট্রিটমেন্টের আগে স্যার আজ এ পার্সন কিংবা ব্যক্তি হিসেবে কি, এই জিনিসটা একটু বলতে হবে। যে স্যার, এই যে একটা কথা আছে না বাংলায়, যে ডাক্তারের কাছে গেলেই রোগ অর্ধেক ভালো হয়ে যায়, হুম, স্যারের বিষয়টা এরকম যে অটিজম প্যারেন্টস হিসেবে আমরা তো অনেক ফ্রাস্ট্রেশন, অনেক দুশ্চিন্তা, অনেক স্ট্রাগলের ভিতরে যাইতে হয়। তো স্যারের সাথে যখন কথা বলা হয়, স্যার যে এখন যেই টোনে কথা বলতেছেন, সেম টোনেই আমাদের সাথে কথা বলেন, এইভাবে জিনিসগুলো বুঝায় বলেন।
তো ওই জিনিসটা আমাদের প্যারেন্টস এর জন্য একটা টনিক কিংবা একটা কাউন্সিলিং, মানসিক কাউন্সিল হিসেবে কাজ করে। স্যারের সাথে কথা বললে আমাদের মনটা অনেক শান্ত হয়। এক, দ্বিতীয়ত, স্যার জিনিসগুলো চিকিৎসা যে করেন, আমার মনে হয় না স্যার কোনো আন্দাজ চিকিৎসা করেন। আমার পার্সোনাল একটা প্রবলেমের জন্য স্যারের কাছে, মানে আমার মেয়ের 3 মাস চিকিৎসা নেওয়ার পরে আমার নিজস্ব একটা লং টার্ম পার্সোনাল কন্ডিশন স্যারের কাছে অ্যাপ্রোচ করি, স্যারকে রিকোয়েস্ট করি। তো স্যার ওই জিনিসটা আমাকে বলে যে আমি এটা মানে পারবো, বাট এটা মানে অত এক্সপার্ট না, আমি করব না। তো স্যার তো চাইলেই আমার কেসটা নিতে পারতেন, আমার পার্সোনাল কেসটা, আমার বাচ্চার কেস। স্যার ওটা নেয় নাই, স্যার এটা নিয়ে গবেষণা করেন, এটা নিয়ে কন্টিনিউ করবে। তো এই জন্য স্যারকে ধন্যবাদ যে উনি আমাকে মানে রাস্তা দেখায় দিছে ওইটাই। আর তৃতীয়ত, স্যারের চিকিৎসা পদ্ধতি যেটা, ওইটা হচ্ছে গিয়ে স্যার ওই যে ওষুধ, আবার সব প্যারেন্টস তো বললেন যে খাবারের একটা স্ট্রাকচার, এবং উনি এটাও বলে যে প্যারেন্টসদেরও অনেক ভূমিকা, যারা থেরাপি তাদেরও অনেক ভূমিকা। তো সবকিছু মিলাই ট্রিটমেন্টটা চলে। আর হোমিওপ্যাথির সাইড এফেক্টটা হচ্ছে গিয়ে আমার ফ্যামিলির ভিতরে আমার 2টা ফুপা হোমিওপ্যাথি ডাক্তার, দীর্ঘদিন হোমিওপ্যাথি ওষুধের যে সাইড এফেক্ট হয় না, এটা আমি অনেক ছোটকাল থেকেই জানি। এবং সোফার মাত্র 3 মাস চিকিৎসা নিয়েছি স্যার, স্যারের কাছ থেকে, এখন পর্যন্ত কোনো সাইড এফেক্ট আসে নাই। আর আমার বাচ্চার যে জিনিসগুলা, ওইটা যদি আরেকটু ব্যাখ্যা করি যে ওই স্যারের কাছে যাওয়ার আগে কি অবস্থাগুলো ছিল। তার আই কন্টাক্ট খুবই কম ছিল, তার নাম ধরে ডাকলে সে জিনিসগুলো বুঝতো না। সারাউন্ডিং অ্যাওয়ারনেস গুলা তার খুবই কম ছিল, এবং তার মানে ভোকাবুলারি ওয়ার্ড ছিল জিরো। তার ঘুমের সমস্যা ছিল অনেক, সাথে তার অনেক প্রবলেম গুলা ছিল। স্যারের সাথে যোগাযোগ করার পরে স্যার প্রথম বিগিনিং এ 3টা জিনিস নিয়ে বলছে যে স্যার তার ওই যে এফেকশন, মায়া মহব্বত, এটা নিয়ে কাজ করবে, তার আই কন্টাক্ট নিয়ে কাজ করবে, আর তার কথা নিয়ে কাজ করবে। আমার বেবি যদি একটা কথা বলতো না, স্যার তখন বলছিল যে এটা অনেক ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং। একটু ইতস্তত করতেছিল প্রথমে, বাট থ্যাংক ইউ স্যারকে যে স্যার আমার কেসটা নিছে এবং শুরু করছে। স্যারের ট্রিটমেন্ট 3 মাস নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার বেবির আই কন্টাক্ট অনেক, সে এখন মানে আই কন্টাক্ট করে আমাদের সাথে, তাকায়, এবং তার যে এফেকশনটা, সে তার মার সাথে অনেক এঙ্গেজ হইতো, খেলা করতো, ইয়ে করতো। আমি পাশে থাকলেও আমাদের তাকাইতো না, আমাদের ডাকতো না। এখন এই জিনিসটা পুরোটাই তার মার সাথে যা করে আমার সাথে তা করে, তার এফেকশনটা অনেক ভালো, আমাকে আদর করতেছে, আমার সাথে খেলতেছে। এই জিনিসটা সে করতেছে। অন্য চিলড্রেনের সাথে সে এখনো খেলা শুরু করে নাই, বাট অন্য চিলড্রেন যদি আসে তাদের দিকে তাকায়, তাকায় হাসে, একনলেজ করে। তাকে পার্কে নিয়ে গেলে সে পার্কের, আগে তো দৌড়ায় চলে যেত, তার কোনো খোঁজ খবর থাকতো না যে সে কোথায়, কি বাবা মা কোথায় আছে। এখন পার্কে গেলে, কিছু দূর গেলে সে একটু স্টপ করে, ব্যাক করে আমাদের কাছে আসে, আমাদের হাত ধরে নিয়ে যায়। এবং পার্কে গিয়ে কোনো খেলাধুলা করলে সে যদি খুশি হয়, তাহলে ওই জিনিসটা আমাদের সাথে শেয়ার করে, তাকায় আই কন্টাক্ট দেয়, হাসে। এবং ওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে, সে তো জিরো ছিল, সে গত 3 মাসে 8-10টা আর কি ওয়ার্ড দিছে, যে মিনিংফুল, যে ওয়ার্ড গুলার মিনিং আছে। তো ওই জিনিসগুলা সে মানে ওয়ার্ড গুলা দিছে। তা আমাদের কনসার্ন ছিল সে আদৌ কথা বলতে পারবে কিনা, কারণ সে বলে নাই। তো এখন যে জিনিসটা, স্যারের ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার মেয়ে আলহামদুলিল্লাহ 8-10টা ওয়ার্ড আর কি তার মুখে ফুটছে আর কি। তো এইটাই আমার অভিজ্ঞতাটা আর কি শেয়ার করলাম। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা যদি বলেন, যে প্রত্যাশা নিয়ে ওইটাই তো বললাম আকাঙ্ক্ষা যে নিয়ে 1 চাকরি বছর হয়েছিলেন। একখানে ট্রিটমেন্ট ছিল, ওইখানে আমার কোনো মানে ইমপ্রুভমেন্টে আসে নাই, সিমটম গুলো অনেক ওয়ার্স ছিল। এবং ওইটাই আমি ব্যাখ্যা করলাম যে প্রত্যাশাটা যে ছিল, হয়তো বা অনেক সময় লাগবে যে কোনো রেজাল্ট পাইতে, কারণ 1 বছর তো আমরা এক জায়গায় ট্রিটমেন্ট করছি, কোনো এটাই মানে কোনো কিছুই পাই নাই। তো প্রাপ্তিটা যে এটাই যে সে, স্যার যে 3টা জিনিস বলছে যে কাজ করবে, এই 3টা জিনিসই আলহামদুলিল্লাহ সে অনেক ইমপ্রুভ করছে। সাথে তার ঘুমেরও প্রচন্ড সমস্যা ছিল। এই 3 মাস ঠিক না, 4 মাস চিকিৎসা চলতেছে, মাঝখানে ওই ঘুমের সমস্যার কারণে 1 মাসে রেগুলার মেডিসিন ব্রেক দিয়ে তার ঘুমের ওষুধটা নিয়ে আমরা ট্রিট করি। আলহামদুলিল্লাহ তার ঘুম সিগনিফিকেন্টলি ইমপ্রুভ, 80-90%। এবং তার টো ওয়াকিং ছিল একটা মেজর প্রবলেম, সেটাও অনেকখানি কমছে। তো আলহামদুলিল্লাহ সে রাইট ট্র্যাকে আছে, তার গ্রাফটা আর কি মানে খারাপের দিক থেকে এখন ভালোর দিকে ওঠা শুরু হয়েছে আর কি, জাস্ট তো বিগিনিং 3 মান্থ। তো স্যার তো বলছে 1.5-2 মাস তার সাথে থাকতে হবে। তো তার ওই যে ফুড ডায়েট গুলো ফলো করতেছি, স্যারের ট্রিটমেন্ট গুলো দিতেছি, এবং আমার ওই যে ওয়াইফ সবগুলা মেনটেন করতেছে। তো আলহামদুলিল্লাহ যে প্রত্যাশা মানে থেকে অনেক বেশি, এটাই বলবো। জি, কনসালটেন্ট জাহাঙ্গীরের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা সরাসরি? আর যদিও অনেক প্রশ্ন, 1-to-1 প্রশ্ন করেছিলেন, বা এটা যদি আমাদের সবাই, মানে সবাই, মানে অনিয়ার যদি বলেন কোনো প্রশ্ন যদি থাকে। আহ অনিয়ার তো স্যারের কাছে আমার কোয়েশ্চেন লিস্টটা অনেক বড়, অলরেডি স্যার 2-একটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিছে। আর ওইটার আগে আমি আরেকটা জিনিস, যে জিনিসটা আমি বলবো যে প্যারেন্টস হিসেবে, যাদের জার্নি আমারটা শেয়ার করব।
অ্যাডভাইস তো আমি দিতে পারবো না, স্যারই অ্যাডভাইস দিবে, স্যার এটার বিশেষজ্ঞ। তো এই অটিজম দিবসে আমি একটাই বলবো সব প্যারেন্টসদের উদ্দেশ্যে যে অটিজম প্যারেন্টস এর জন্য 3A ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট এ হচ্ছে অ্যাকসেপ্টেন্স এন্ড অ্যাওয়ারনেস। জিনিসটা আমাদেরকে মানে অ্যাওয়ার হতে হবে যে বাচ্চা একটা প্রবলেম আছে, এবং অনেকে ডিনাইলের মধ্যে থাকে যে এটা কি যাবো কি আগে কি পিছাবো, ওই অ্যাকসেপ্টেন্সটা খুব জরুরি। তো অ্যাকসেপ্টেন্সের পরে যে জিনিসটা আসে এটা হচ্ছে কি আপনার অ্যাডভাইস। অ্যাডভাইসের জন্য ভালো চিকিৎসক কিংবা ওই যে থেরাপিস্ট ওগুলার দিকে আমাদেরকে আগায় যেতে হবে, এবং ভালো একজন চিকিৎসক খুঁজে বের করতে হবে যে অভিজ্ঞ এবং এটা জিনিসটা নিয়ে কাজ করতেছে এবং রেজাল্ট আছে। তো এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি স্যারকে অবশ্যই রেকমেন্ড করব। আরেকটা জিনিস যেটা আমার মাথায় আসছে যে স্যারের এই যে ভিডিওগুলো ফেসবুকে যায় কিংবা ইউটিউবে যায়, অনেক প্যারেন্টস কমেন্ট করে যে স্যারের সাথে কিভাবে যোগাযোগ করবে। তো ওই জিনিসটা স্যারের NSFA গ্লোবাল মনে হয় ওয়েবসাইট, ওইখানে স্যারের নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে স্যারের সাথে কন্ট্যাক্ট করলে, যে সব প্যারেন্টসরা যেভাবে বললো যে স্যার বিজি থাকলে পরে রিপ্লাই করে কিংবা উনি অবশ্যই মানে খুব যখন ফ্রি হন তখনই কন্ট্যাক্ট করেন, ওইভাবে কন্ট্যাক্ট করতে হয়। আর লাস্টের যে এটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন হচ্ছে কি ওই যে স্যারের অ্যাডভাইস কিংবা যে চিকিৎসাই নেক ওই অনুযায়ী এটা ফলো করতে হবে। এটা একটা লং প্রসেস, মাউন্টেন ক্লাইম্বিং এর মতো, অনেক স্ট্রাগল, অনেক বাধা। তো সব স্ট্রাগল সব বাধা এগুলা জয় করতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে, তাহলেই আস্তে আস্তে সাকসেসের দিকে আসবে। এবং সর্বশেষ সকল মাদেরকে আমি থ্যাংক ইউ দিব 1 ইয়ারে, যে যে প্রবলেম গুলা বাচ্চারা মানে ASD বাচ্চাদের প্যারেন্টিং তো অনেক ডিফিকাল্ট, অনেক স্ট্রাগলের ভিতরে যাইতে হয়, অনেক হার্ডেল। তো এই ঝড়ঝাপটা সব মায়েদের উপর দিয়ে যায়, মাদের মানে অপরিসীম মানে অবদান। আমরা তো ছেলেরা কিংবা বাবারা বাইরে কাজে ব্যস্ত থাকি, তো যত ঝড়ঝাপটা টেক কেয়ার মারাই করে। যেমন আমার ওয়াইফ সব কাজ কাম মানে ছেড়ে দিয়ে এখন আমার বাচ্চার পিছেই থাকে 24/7। আহ, সে তার খাওয়া তার ওষুধ সবকিছুই দেখে, সে রাত্রে ঘুমায় না, তার দেখাশোনা করা, তার যত ক্র্যাঙ্কিনেস ফ্রাস্ট্রেশন সব আমার ওয়াইফের উপর দিয়ে যায়। সে অসংখ্য ধন্যবাদ সকল মাদেরকে এই অটিজম দিবসে। আর স্যারের কাছে কোয়েশ্চেন, স্যার যদি এলাও করে, আমার একটু কোয়েশ্চেন লিস্টটা লম্বা, আমি 1 বাই 1 করতেছি স্যার। প্লিজ। জি। আহ, যে ফার্স্ট কোয়েশ্চেন, যে আমার বেবি তো, যেহেতু আমার বেবির কথাটাই আপনি কনসার্ন ছিলেন এবং ওইটাই অনেক প্রবলেম ছিল, যে আমার বেবি 8 থেকে 10টা ওয়ার্ড দিছে স্যার। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন যে এই 8টা থেকে 10টা ওয়ার্ড দিছে, সেই ওয়ার্ড গুলা বলে বলে আবার একটু গ্যাপ যায়, সে যখন মর্জি হয় তখন বলে, কন্টিনিউয়াস সে জিনিসটা করতেছে না। তো এই যে অর্জনটা, এই অর্জনটা কিভাবে সংরক্ষণ করব, এবং ভবিষ্যতে ডাক্তার হিসেবে তো আপনি আপনার কাজ করবেন, আজ প্যারেন্টস হিসেবে আমাদের দায়িত্ব কি যে তার যে অ্যাচিভমেন্টটা আরো সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন থাকবে যে স্যার একটা কথা তার প্রিভিয়াস ইন্টারভিউতে বলছে যে ডাক্তার কথা বলায় না, ডাক্তার কথা বলায় না, ডাক্তারের কাজ হচ্ছে পানি সিদ্ধ করা। আহ বাপ মাগন এই সিদ্ধ পানিতে রাইস রান্না করবে না পোলাও রান্না করবে, এটা বাপ মার বিষয়। এটা এই জিনিসটা একটু ব্যাখ্যা করবেন আমাদের প্যারেন্টসদের সুবিধার জন্য। এবং এটার সাথে সম্পূরক প্রশ্ন যেটা হচ্ছে স্যার, এই যে আমার বেবি, আপনি একটু আগেও বললেন যে 10টা কথা বলা শুরু করলে আপনি 100টা কথার মানে হেল্প করেন ইমপ্রুভ করার জন্য। তো আপনার আমার বেবির ক্ষেত্রে আপনার মানে প্রেডিকশনটা কি, যে কি করবে, মাত্র তো 3 মাস, যে আপনার প্রেডিকশনটা কি যে তার 10টা ওয়ার্ড 100টা ওয়ার্ড কোন দিকে যাবে। আর তৃতীয় কোশ্চেন, যে অনেক বেবির কথা আসে না, এই যে ASD আক্রান্ত বেবিদের, আপনি যদি তার মানে সাইন্টিফিক কিংবা আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে কারণটা কি, কেন কথা আসে না। এটার সাথে যে সম্পর্ক কোয়েশ্চেনটা ছিল যে জেনেটিক্স, এটা আপনি অলরেডি আনসার দিয়ে দিছেন, যে কিভাবে চেষ্টা চলতেছে, কিভাবে আনসারটা আসবে, কি হইতেছে না হইতেছে এই জিনিসটা। তো যে ওই কোয়েশ্চেনটা যে কথা আসে না, এটা ব্যাখ্যা করবেন কেন কথা আসে না, আর কথা না আসলে আপনাদের প্যারেন্টসদের জন্য কি পরামর্শ কথা না আসার। আর ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে, যদি এই কথা আসার চেষ্টা করার পরও যদি কথা না আসে বেবিদের, তো ওই প্যারেন্টসদেরকে আপনি কি পরামর্শ দিবেন, যে চেষ্টা করার পর কথা আসলো না, তো কি করা যাইতে পারে। আর সামগ্রিকভাবে লাস্ট কোয়েশ্চেন যেটা, ভবিষ্যতে যদি কোনো অটিজম প্যারেন্টস, যেহেতু আপনি স্ট্যাটিস্টিক্স বললেন স্যার, যেটা দিন দিন বাড়তেছে, কোনো দেশে কম কোনো দেশে বেশি, তো প্যারেন্টসদের জন্য আপনি কি পরামর্শ থাকবে, যে তারা কি প্রিভেন্টিভ কিংবা কোনো মেজার আছে কিনা তারা নিতে পারে, যে এই জিনিসটা করলে হয়তো বা এটা মানে অ্যাভয়েড করা যাবে অটিজমের ইয়াটা। আর প্যারেন্টসদের যাতে না কথা বলার বিষয়টা নিয়ে দুশ্চিন্তা না করতে হয়, যদি এই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে স্যার একটু বলবেন প্লিজ। সরি, আমার জি, কোয়েশ্চেনের লিস্ট অনেক 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 লম্বা। অনেক ধন্যবাদ।
জনাব হাফিজকে হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অবশ্যই আমরা জানবো। তো আমরা আসলে অনেকটা একবার শেষ পর্যায়ে জনাব জাহাঙ্গীর, আপনি সবাই কথা শুনেছেন এবং তাদের এর আগে যে তিনজনের বিষয়টা আপনি সরাসরি জবাবও দিয়েছেন, এবং সর্বশেষ যে হাফিজ সাহেবের যে প্রশ্ন সহ, এবং আমারও যদি আপনি বলেন আপনার কাছে যে আরো কিছু প্রশ্ন যোগ করে দিই, সেটা হলো যে আমি জি বলেছিলাম যে অভিভাবকদের কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে না, এবং আপনি বললেন যে তাদের বিশাল ভূমিকা, কিন্তু ভূমিকাটা নেওয়ার জন্য তাদেরকে তাদেরকে যে গাইডলাইন দেওয়া, তাদের যে কাউন্সেলিংটা করা, সেটাও সেটা আপনি কিভাবে মেনটেন করেন, সেই বিষয়টা বলবেন। এবং আমরা আজকে শেষ পর্যায়ে যে অনুষ্ঠান অনেক লম্বা হয়ে গেছে, অনেক জটিল প্রশ্ন, মানে আসল বিষয়টা জটিল। যারা অভিভাবকরা রয়েছেন, যারা দর্শকরা রয়েছেন, তারা অবশ্যই যদি পুরো অনুষ্ঠানটা না শুনেন তাহলে কিন্তু ক্লিয়ার ধারণা পাওয়া হবে যাবে না। না। জি এবং আমরা এই অনুষ্ঠানটা করছি, সেখানে কিন্তু আমাদের অনুষ্ঠান বাংলায় লেখা আছে যে আমাদের যে প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীরের নাম, তার ফোন নাম্বার এবং তার যে ওয়েবসাইট রয়েছে, সেখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে। আপনি সেখান থেকেও নাম্বার নিয়ে, ইনফরমেশন নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা সবকিছু মিলিয়ে যদি আজকে প্রোগ্রাম আপনি শেষ করবেন, ওভারঅলি সবকিছু বলে এবং হাফিজ সাহেব শুরু করে, এবং আপনি আজকে এই টোটাল বিষয় সুন্দর দিনটিকে, অটিজম অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সবকিছু বলে শেষ করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর। জি, thank you very much. And I thank all the parents, and specifically the last parent. He has got 5 categorical প্রশ্ন, এবং ওই প্রশ্নগুলি আমি রিপিট করব এবং উত্তর দিতে চেষ্টা করব। তো এই বাচ্চাটি, অর্থাৎ হাফিজ সাহেবের বাচ্চাটি, ইট ওয়াজ ভেরি ভেরি ডেলিকেট, দি হোল থিং স্পেকট্রাম। স্পেকট্রামটা হচ্ছে, সে ভালো ছিল, একটা স্টেজে এসে সে ডিকে করে যায়, ডিকে করতে করতে জিরোতে চলে আসে, জিরো ওয়ার্ডে চলে আসে। এখন দিস ইজ দি মানে অটিজম প্রপাগেশনের খুব একটা স্ট্যান্ডার্ড ফেনোমেনা। অর্থাৎ বাচ্চারা, এই বাচ্চাটি 15 থেকে 18 মাসের মধ্যে গট ইনফ্লিক্টেড বাই অটিজম, এবং এই যে ইনফ্লিকশনটা তাকে ডিকে করছে, এবং তার ডিসেবিলিটি, রিগ্রেশন অফ দি নিউরোলজিক্যাল স্পেস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা খুব দ্রুত প্রপাগেট করে গেছে, এবং ইট ওয়াজ ইন এ ভেরি ডিফিকাল্ট স্ট্যাটাস। তো যাই হোক, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, আই অ্যাক্ট ড্রাস্টিক্যালি। অনেক কিছুকে রিভার্স করানো সম্ভব হয়েছে, আবার অনেক কিছুকে হয় নাই। উনি একটা প্রশ্ন করেছেন, আমি সব মা বাবাদের বলি যে আপনারা যদি আমাকে 10টা কথা দিতে পারেন, কারণ পানি গরম করছি আমি, আর আপনারা করছেন ভাত রান্না করবেন না, পায়েস করবেন না, পোলাও করবেন না, বিরিয়ানি করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। তা আপনারা আমাকে 10টা কথা দেন, 100টা কথা তো পাওয়া যাবে, 1000 কথাও পাওয়া যাবে। এখন ওই বাচ্চাটি প্রচণ্ড চেষ্টা করে বাবা মার 10-12টা কথা 3 মাসের মধ্যে বের করেছে, উইচ ইজ গ্রেট। এবং আমি বলছি যে দি ওয়ে আই হ্যাভ অর্গানাইজ দি ট্রিটমেন্ট প্ল্যান, এই বাচ্চাটি কাজ করবে। এটা হচ্ছে প্রগনোসিস। কারণ আমরা তো প্রগনোসিসের উপরে, একটা প্রবাবিলিটির উপরে কাজ করি। কারণ এই মাথাটার যে সিচুয়েশন, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট, খুব নেগেটিভ সার্কামস্টান্সেসে, অর্থাৎ প্রায় ডিসেবিলিটির কাছে চলে গেছিল। এই বাচ্চাটিকে 5 বছর বয়সে পেলে কিন্তু আমি এতখানি কিছু করতে পারতাম না, কিন্তু পেয়েছি প্রায় 3.5, 3.5-এর কাছাকাছি। তা এখন ইট ইজ ওয়ার্কিং, অ্যান্ড আই হোপ, আমি তো এই জন্য বললাম ইটস এ ভেরি চ্যালেঞ্জিং সেট অফ প্যারেন্টস। আমি 1 বছর পরে, আগামী বছর ওয়ার্ল্ড অটিজম ডেতে আবার আপনাদের সাথে এক অ্যাপয়েন্টমেন্ট সেট থাকলো, এবং আমি সব মা বাবাদের বলি যে, কি বলি, যে তোমরা কিছু ছবি তুলে রাখো, দি ভেরি ফার্স্ট ডে উই স্টার্ট ট্রিটমেন্ট, অ্যান্ড 2 বছর পরে ওইটা তোমরা মিলাবা তোমাদের বাচ্চাদের সাথে, যে দেখো হোয়াট ইজ দ্য সিচুয়েশন দেয়ার, অ্যান্ড দিস ইজ হোয়ার উই আর। তাহলে একটা পিকচার হয়ে গেল, এটাই তো প্রমাণ। তো আর তো কোনো রাস্তা নেই। ডাক্তার সাহেবরা চিকিৎসা দেয়, আমরা অ্যান্টিবায়োটিক খাই, 7 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে একটা
তারপরে বেশ অ্যান্টিবায়োটিকের কষ্ট হয়, অ্যান্টিবায়োটিক একটু কষ্ট করে, কিন্তু বেশ ফুরফুরে লাগে, ভালো লাগে। আমরা রোগমুক্ত হয়ে গেছি। তো এই সব রোগেরই পদ্ধতি এই, যে যে ইমব্যালেন্সটা হয়েছিল, যে ডিরেঞ্জমেন্টটা হয়েছিল, সেটা সেট। এই যে গাড়ির স্টিয়ারিং, গাড়ি চালাচ্ছি, গাড়ি একটু বাঁকা করলেও কিন্তু সোজা চলে আসে, ন্যাচারাল টেন্ডেন্সি। তো শরীরেরও টেন্ডেন্সি, মাথারও টেন্ডেন্সি হচ্ছে সহজ চলা, সোজা চলা। তো যদি সহজভাবে চলে, বাচ্চারা যদি আদর মায়া করে, 10টা কথা বলে দিলে 8টা কথা পালন করে, দুষ্টু পোলাপান হইলে 5টাও কথা, মা বাবার কথা শোনে না। অটিস্টিক বাচ্চারা অনেক ভালো, এরা 10টার মধ্যে 8টা এটা কাজ করে দেয়। তা এখন এই বাচ্চাটির অবস্থা সত্যিই খুব খারাপ ছিল, অ্যান্ড দি মাদার অ্যান্ড দি ফাদার বোথ ওয়ার ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড। যেমন আই কন্ট্যাক্ট বলতে গেলে ছিল না। এখন 3 মাসের মধ্যে 50%, ভেরি ভেরি গুড। এত ভালো আসে না। টো ওয়াক করতো 100 ভাগ, এখন 10%-এরও কম টো ওয়াক করে। আর মিনিংফুল ওয়ার্ড একটাও ছিল না, এখন সে 10 থেকে 12টা দিয়েছে। আর এনগেজমেন্ট উইথ সারাউন্ডিং, হুইচ ইজ এ গ্রেট ডেভেলপমেন্ট। যে আমরা পৃথিবীর সাথে এই অটিস্টিক বাচ্চারা কানেক্টেড থাকে না, এই বাচ্চাটি শতকরা 50% 3 মাসের মধ্যে এসছে। আর ইনস্ট্রাকশন টেকিং ভালো, আর ঘুমটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হুম, এখন ওরা 80% অ্যাকোয়ার করেছে। সো বলতে গেলে ইট ইজ এ ফ্যান্টাস্টিক ডেভেলপমেন্ট ইন 3 মান্থস ট্রিটমেন্ট। আমি খুব কম বাচ্চাদের মধ্যে এটা পেয়েছি, এবং এই বাচ্চাটি সেটা অ্যাকোয়ার করেছে একটা রিস্কি সিচুয়েশন থেকে। সো মাই পয়েন্ট ইজ, এই বাচ্চাটি, আমি ওই বাবাকে এই আশা দিচ্ছি যে মর্নিং শোজ দি ডে, অর্থাৎ সকালের সূর্যটা বলে দেয় কিভাবে আপনি সামনের দিকে তাকাবেন। যদি ঠিক মতো সবকিছু চলতে থাকে, ইনফ্যাক্ট আই হ্যাভ স্টার্টেড, দিস বয় নিডস টু গিভ, দিস গার্ল নিডস টু বি স্পেশালি টেকেন কেয়ার অফ, কারণ আমার রিসার্চের দিকটা একটু, কারণ ও একদম ডিকে হয়ে গিয়েছিল। সো দি কনসেন্ট্রেশন ইজ রিয়েলি মোর, অন্য সব বাচ্চার সাথে অ্যাট পার, কিন্তু এই বাচ্চাটাকে একটু আমি দেখছি যাতে কোনোভাবে ফেরত না যায়, এটা আমার একটা ওয়ারিনেস আছে। হাউএভার, বাট আই ক্যান অ্যাসিওর এরকম বাচ্চা আমার হাতে ভালো হয়েছে। আচ্ছা, গেল। এখন যে প্রশ্নগুলি এসছে, সেই প্রশ্নগুলি খুবই চ্যালেঞ্জিং, খুবই ইম্পর্ট্যান্ট। 1 নাম্বার হচ্ছে যে আহ, আমি যদি বলে দিতে পারি যে কিভাবে এই বাচ্চাটি শতভাগ ভালো হবে, তাহলে তো অনেক কিছু হয়ে গেল। হয় না। এটা খুবই, বলতে গেলে কঠিনতম একটা ডিসেবিলিটি। ইটস দ্য ওয়ার্স্ট মোস্ট ডিসেবিলিটি এট হিউম্যান বিং ক্যান হ্যাভ। মানে হাতের হাত না থাকলে প্রস্থেটিক হাত লাগাই দিচ্ছে, দৌড়াচ্ছে, অলিম্পিক করছে, কিন্তু মাথা যদি ডিসেবল হয়ে যায় তাহলে হবে কি? তো মাথার ডিসেবিলিটি চিকিৎসা করা, এটা তো পাগলামি। আই এম ডুইং সামথিং ম্যাডনেস। আমার উপরে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে, 2-3 জন বাবা মা আমার উপরে খুব বিরক্ত হয়েছে। আপনি বলেন কি করে যে আমার বাচ্চা কথা বলতে পারবে না? আমি যেটা একটা প্রগনোসিস বলি, আমি তো প্রত্যেক বাচ্চাকে চাই কথা বলাতে, সেজন্য কাজ করি। যেমন একটা বাচ্চা বাংলাদেশে 7 বছর পরে কথা দিয়েছে, চিঠি লিখেছে, ওই যে আপনাদের ঠিকানা পত্রিকায় তার চিঠি ছাপিয়ে দিয়েছি, তো বলেছে। তো অলওয়েজ ইন দি হাইনি সাইড, দি অ্যাসপাইরেশন ফ্রম মাই সাইড ইজ টু রিয়েলি মেক দি চাইল্ড ভার্বাল। এখন ভার্বাল, এখনকার বাচ্চা ভার্বাল হয়ে গেলে সব হয়ে গেল? সরি, কাকাতুয়া পাখিও তো কথা বলে। তাহলে তার হিউম্যান লেভেলে ইন্টেলিজেন্স, হিউম্যান লেভেলের কনসিয়াসনেস, মানবিকতা, বোধ, কানেকশন উইথ দি ওয়ার্ল্ড, পৃথিবী, ইটস ভেরি কমপ্লিকেটেড। শুধু কথা বক বক করে বললে হলো? অনেক বাচ্চার বাবা মা এখন আমাকে বলে আমার যে বাচ্চা বেশি কথা বলে, কথা কমায় দাও, কমিয়ে দাও। আর এই বাচ্চারা বলতেছে এখন 10টা কথা বলে, আর বলবে কিনা। তা আমি এখন যদি বলে দেই যে হ্যাঁ বাচ্চা কথা বলবে, এখন পরে 1.5 বছর পরে এসে বলবে যে বাচ্চার কথাটা কমায় দেন, এরকম ঘটনা আছে। তো কথা বিষয় নয়, বিষয়টা হচ্ছে মানবিক বুদ্ধি এবং ইমোশন, আমাদের যে আবেগ, মানুষ হিসাবে আমাদের আবেগ, বুদ্ধি এবং চিন্তা ভাবনার বিকাশ,
এবং জীবন পরিচালনা করার সমস্ত ক্ষমতা। একটা হচ্ছে লার্নিং স্কিলস আর একটা হচ্ছে লাইফ স্কিলস। এখন প্রথম প্রশ্নটা ছিল ওনার যে আম, আহ, আহ, এই যে বিষয়টা সায়েন্টিফিক দিকটা আমি আলোচনায় আনি না, কারণ আমরা ডিফিকাল্ট। যেমন এখানে তিনটা হচ্ছে এই যে কথা বলা এবং মস্তিষ্কের ডেভেলপমেন্ট ইস্যুটা তিনটা সায়েন্টিফিক এরিয়ার উপরে নির্ভর করে। একটা প্রিপারেশন অফ নিউরনিক এক্সাইটেবিলিটি অ্যান্ড প্রপাগেশন, একটা হচ্ছে ব্যালান্সড প্লাস্টিসিটি অফ সিন্যাপটিক স্পেসেস অফ হিউম্যান ব্রেন, আর একটা হচ্ছে proportional development and development of the efficiency of plasticity, সিন্যাপটিক প্লাস্টিসিটি। এই তিনটা ফান্ডামেন্টাল, এগুলি নিয়ে আমি আমার বড় বই দোয়া করেন আমি যেন সুস্থ থাকি উইথ 100 চাইল্ডস রেফারেন্স, এই একটা প্রকাশনা আসবে, সবাই পোস্ট দিতে হতো OL9। তো এখন এগুলি আমরা করছি, এইগুলি কাজ করার মধ্যে। এখন এই বাচ্চাটির যে প্রগনোসিস, যে কথা বলবে কিনা, কথা বলে দিয়েছে, এখন মাত্র 3 মাস হয়েছে। 6 মাসের মাথায় এই বাচ্চার বাবা মারা আরো সে বেটার রেজাল্ট দিবে আমাকে। আর এই বিষয়গুলির যে ইনহিয়ারেন্ট সায়েন্টিফিক এক্সপ্লানেশন অল উইল বি প্রেজেন্টেড। আপনারা দোয়া করেন। এক, তারপরে এখন আরেকটা প্রশ্ন এসছে, তৃতীয় প্রশ্ন এসছে, অনেক শিশুর কথা আসে না, সে আপনি তার কারণও ব্যাখ্যা করেন। আপাততভাবে জেনেটিক্সের সমাধান করতে পারেনি, আপনি বলেছেন একদিন পারবে। কিভাবে পারবে? যতদিন না পারবে ততদিন এই প্যারেন্টদের আপনি কি পরামর্শ দেবেন? বিষয়টা হচ্ছে কি, ফান্ডামেন্টাল টু অল, জেনেটিক হলে আমি একটু নিরুপায়, কারণ ওইখানে ফান্ডামেন্টাল যে লাইফ হেলিক্স অর্থাৎ ক্রোমোসোমাল হেলিক্সে কতগুলি কোড আছে, 23টা 46টা কোড আছে, এবং দোজ কোডস অ্যান্ড সাম এডিশনাল কোডস যাদের রেসপন্সিবিলিটি হচ্ছে লাইফ সিস্টেমের মধ্যে প্রতিটা জিনিস, কথা বলার জন্য একটা কোড আছে, আই কন্ট্যাক্টের জন্য একটা কোড আছে, মননের জগতের জন্য বিকাশের জন্য একটা কোড আছে। সেই সমস্ত জায়গায় যদি কোডগুলি উল্টে যায়, ডুপ্লিকেটেড হয়ে যায়, মাল্টিপ্লিকেটেড হয়ে যায়, ডিলিটেড হয়ে যায়, এবং ইন এবং মিউটেটেড হয়ে যায়, ডিসফাংশনাল হয়ে যায়। এখন হোমিওপ্যাথি চেষ্টা করতেছি, আমি আমার লেভেলে একটা চেষ্টা করছি। যেমন নিউ ইয়র্কে দুটো বাচ্চা দিয়েছিলাম, দুজনকে আমি বলে দিয়েছিলাম বাবা তোমাদের বাচ্চা কথা বলবে না, বিকজ ওই পার্টিকুলার, এখন কেন বলবে না, এখন এক বাবা আমার উপরে খুব রেগে গিয়েছেন যে আপনি এই কথা কেন বলেন, আমি তো আশা করি আমার বাচ্চা কথা বলবে না। যে আমিও তো আশা করি, কিন্তু আমি যেটা না পারবো না, there I say this is code number 16PQ-2 100, এই কোডটা নেই, আমি তো সেটাকে আহ, আমি তো সেটাকে ইয়ে করতে পারবো না। তো সেই কথাটা আপনাকে বলে দেবো ডাক্তার হিসাবে, আপনি আমার কাছে চিকিৎসা নাও নিতে পারেন। কিন্তু উনি আমার উপরে প্রচন্ড বিরক্ত হয়েছেন। আমি বলি যে দেখো 7 বছর পরে একটা বাচ্চা কথা বলেছে, তা আমি তোমাকে যদি বলি যে 7 বছর চিকিৎসা নাও, ইউ উইল নট লাইক ইট, আই এম সরি। তখন যাই হোক, এরকম ঘটনা দুই একটা আছে, সেটা খুব ভালো হয় না, কিন্তু বাচ্চাগুলি তারা কিন্তু রেজাল্ট দিচ্ছিল, কিছু ভালো রেজাল্ট যা রিপোর্ট করছে যে আমরা 25% ভালো পাচ্ছি, ভালো লাগছে। বাট এখন সেন্টিমেন্ট তো ইম্পর্টেন্ট। আমি হয়তো মাই অ্যাপোলজি যে আমি হয়তো সেন্টিমেন্টকে আঘাত করেছি, আমি তো কিন্তু মিথ্যা কথা তো বলতে পারবো না, অসম্ভব যে। কিন্তু ওই দুটো বাচ্চা যেটা নিউ ইয়র্কে, সেই দুটো বাচ্চা, একটা বাচ্চা 6টা ওয়ার্ড দিয়েছে, জেনেটিক ডিসএবিলিটি, ইরোশন হয়ে গেছে। আরেকটি বাচ্চা হয়নি, ওই মাটা 2 বছর চেষ্টা করেছে, কিন্তু আদার মাদার, আই আই স্যালুট টু দ্যাট, সে বলছে আমার বাচ্চার অন্য সব জিনিস ভালো হচ্ছে, কথা না বললেও চলবে। এখন দিস ইজ দি পয়েন্ট, একটা বাচ্চা কথা বলছে না তাই বলে তার জীবন নিরর্থক হচ্ছে না। লাইফ স্কিলস তখন লার্নিং অ্যাবিলিটি উইথ এক্সপ্রেসিভ স্কিলস। খেয়াল করেন, একটা বাচ্চা, অটিস্টিক বাচ্চা, তাদের প্রত্যেকটা বাচ্চা, এখানে সবগুলি আমি মনে করি দে উইল হ্যাভ লার্নিং স্কিলস, লার্নিং অ্যাবিলিটি উইথ লাইফ স্কিলস। কিন্তু যদি কোনো বাচ্চার জেনেটিক ডিসএবিলিটি থাকে,
তার যদি আদার ফ্যাকাল্টিসগুলি ওপেন হয়, তাহলে তখন তাকে লাইফ স্কিলস দেয়া, অর্থাৎ সে যেন জীবন পরিচালনা করতে পারে। আর একদিন যদি জেনেটিক সায়েন্সে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ডেভেলপমেন্ট হয়, তাহলে এই বাচ্চাটি কিন্তু তার লাইফ স্কিলস অ্যাটেন্ড করা থাকলো, সেই বাচ্চাটি সে লার্নিং ডিসেবিলিটিটাও অতিক্রান্ত করতে পারবে যদি জেনেটিক সায়েন্স কাজ করে। এটার সাথে হোমিওপ্যাথিক সায়েন্সও কাজ করছে। আই এম ওয়ার্কিং ইন ইট, বাট আই হ্যাভ নাথিং সো ফার প্রসপেক্টিভ। এবং হার্ভার্ড হার্ভার্ড খুব সিরিয়াসলি কাজ করছে, জন হপকিন্স, অক্সফোর্ড, বার্কলেজ, বিভিন্ন বিশাল বিশাল অনেক বড় বড় ডাক্তার সাহেবরা পৃথিবীর মাথা খারাপ করে দিচ্ছে। দে আর ওয়ার্কিং সিরিয়াসলি, মাই হ্যাটস অফ টু দেম। এবং দেয়ার ইজ এ কোঅর্ডিনেশন। এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাও কাজ করছে, আমি একজন ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ারিং সায়েন্স থাকে, আমার একটা ক্যাপাসিটি থাকার কারণে সেটা দিয়ে আমি কিছু কাজ করছি এখানে। খুব বড় বড় নাম করা আমেরিকাতে আমাদের বাঙালি ইঞ্জিনিয়ার সাহেবরা, ফিজিক্সের লোকেরা, তারাও কাজ করছে খুব বড় বড় ইউনিভার্সিটিতে এই এই বিষয়গুলি নিয়ে। অ্যান্ড মাই থ্যাঙ্কস টু দেম। হ্যাঁ, ওনাদের কাছ থেকে অনেক উৎসাহ পাই। আই ক্যান নেম প্রফেসর তাহির সাইফ, উনি খুব চমৎকার কাজ করছে ইউনিভার্সিটি অফ শিকাগো আরবানা শ্যাম্পেনে। ইজ এ চেয়ার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। একজন প্রফেসর জাহিদ আছেন, প্রিন্সটন ইউনিভার্সিটির, উনি প্রফেসর ফিজিক্সের, বাট হি ইজ ওয়ার্কিং ইন দিস এরিয়া, ভেরি গুড ওয়ার্ক, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো যাই হোক, and আমি ওনাদের কাছ থেকে শিখি, নিজে চেষ্টা করি, অনেক কাজ হচ্ছে। দিস ইজ এ গুড সাইন। তবে হতাশ হওয়া যাবে না, মানুষ কখনো হতাশ হয় না। ওই বাবার প্রশ্ন হচ্ছে যে কি করব। আপনি চেষ্টা করেছেন, আপনি ফল পাচ্ছেন, এবং আপনারা ফল পাবেন। আমার কনফিডেন্স যে এই প্রত্যেকটি বাচ্চা উইল সি দি, উইল রিচ আপ টু দি হিলস। আচ্ছা, কিন্তু ওই বাবাদেরকে যারা আমার উপর রাগ করছেন, তারা যে কথা বলতে পারবে না, কথা না বলতে পারলে, আমার প্রফেসর, ম্যাথামেটিক্সের প্রফেসর রবীন্দ্র ঘোষ 10টা কথাও বলতেন না, বাট হি ওয়াজ এ ম্যাথামেটিক্স গোল্ড মেডেলিস্ট, অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যান্ড হি বিকেম প্রফেসর। তো জীবন চালিয়ে গেছেন, অঙ্কের প্রফেসর হয়েছেন। আহ, স্টিফেন হকিন্স কিছুই করতে পারতেন না, তো পৃথিবীর, হি ইজ দি সেকেন্ড আইনস্টাইন। হি ওয়াজ এ ভিকটিম অফ মোটর নিউরন ডিজিজ। ওকে। অত বড় মহাজ্ঞানী মানুষ, আহ, আইনস্টাইনের পরে হি ইজ দি সেকেন্ড আইনস্টাইন। তাহলে এটা যদি হতে পারে, তো একটা বাচ্চা কথা বলতে পারে না, কি হয়েছে? হি ক্যান ডু মেনি থিংস, এই হচ্ছে কথা। এবং না থেমে তার লাইফ স্কিলসটা করার জন্য কি কি করা, অনেক কিছু করা যেতে পারে। তো এটা হচ্ছে তাদের জন্য পরামর্শ। বাট পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে, পৃথিবী অনেক দূর যাচ্ছে, এবং সম্ভাবনা আছে, সেজন্য থামবেন না। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, সামগ্রিকভাবে ভবিষ্যতে কোনো শিশুর এই অটিজমে আক্রান্ত না হয় কিভাবে, কোনো মা বাবাকে কোনোদিন যেন তার সন্তানের না কথা বলার বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করতে না হয়, তার জন্য আমার কোনো বক্তব্য আছে কিনা। ভেরি ইমোশনাল, ভেরি সাসেপ্টেবল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার রাস্তা হচ্ছে আমাদের সমাজে, এই যে আমি ওনাকে ধন্যবাদ দেই, সব মাদের উনি ধন্যবাদ দিয়েছেন, আর আমি ধন্যবাদ দেই হাফিজ সাহেবকে এই জন্যে, উনি সাংবাদিক সাহেবকে ধন্যবাদ দিই। সাংবাদিক সাহেব তো গত 8 বছর কাজ করে যাচ্ছেন। আমি মাঝে মধ্যে বোধহয় যাও ভুলে যাই ধন্যবাদ দিতে, কিন্তু উনি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। থ্যাংক ইউ মিস্টার শাখাওয়াত হোসেন শরীফ সাহেব। আমাদের এই স্পেসে ছোটখাটো ভাবে, আমি বড় বড় মিডিয়াতে যাই না, যে লাভ হবে কি, এই যে এই সাধারণ মানুষের সাথে সাধারণভাবে থাকাই ভালো। এবং মাই হ্যাটস অফ টু ইউ, ইউ আর ডুইং এ ভেরি গুড জব। আর ওই বাবাকে আমি ধন্যবাদ দেই এই প্রসঙ্গ দুটোকে তোলার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের সমাজে আমরা যতদিন মাদেরকে রেসপেক্ট দিতে না পারবো, মায়েদের স্বাস্থ্যকে প্রিন্সিপাল না করতে পারবো, সবচাইতে আমাদের সমাজে আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, দে আর দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এবং আমার চেয়েও সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাহলেই আমাদের সন্তানেরা সুস্থ হবে। তাদের স্বাস্থ্য, তাদের প্রসূতিকালীন যে সময়ের যে স্বাস্থ্য, তাদের সমস্ত শরীরকে আমাদের চেয়েও
চমৎকার করে যতক্ষণ না রাখতেছি, তাদেরকে ভ্যালু না দিচ্ছি, তাদেরকে সুন্দরভাবে সাপোর্ট না দিচ্ছি, ততদিন পর্যন্ত এই সমাজে, কারণ আমি একটা মায়ের রক্ত মাংস খেয়ে তারপরে জগতে জন্ম নিয়েছি। তো আমার মাটার শরীর যদি ভালো না থাকে, তার ভেতরে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, তার ভেতরে যদি কোনো রোগ থাকে, সে যদি সুস্থ মানুষ না হয়, তা আমি কি করে সুস্থ মানুষ হব? ফান্ডামেন্টাল ইজ দিস। আর জেনেটিক্সে সেটা হলো 10 to 15%, সেখানে কারেকশন আসবেই, আমি বিশ্বাস করি, আমি খুবই বিশ্বাস করি। ফলে যারা জেনেটিক অটিজমে ভুগছে, তাদেরকে হতাশ হলে হবে না, চোখ নাক খোলা রাখতে হবে। আমি কাজ করছি, এই সমস্ত জিনিসকে সামারাইজ করে একটা জায়গা করে এনে দিচ্ছি। কোথা থেকে দেখতে হবে সেটা আমি হোপফুলি পাবলিকেশনে নিয়ে আসব। আপনাদেরকে আমি তবে এইটুকু বলে রাখি যে আমাদের সমাজে মাদেরকে, মেয়েদেরকে, আমাদের কন্যা, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমরা যদি এদেরকে সঠিকভাবে ভ্যালু না দেই, সঠিকভাবে তাদের পরিচর্যা না করি, তারা নিজেদের পরিচর্যা না করে, তাদেরকে কোনো রকম সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, নিউট্রিশনাল সাবজুগেশনে আনা যাবে না। সবচাইতে উত্তম সার্ভিস তাদেরকে দিতে হবে, ভালো রাখতে হবে, তাহলেই আপনাদের সন্তানেরা ভালো হবে। দিস ইজ ফান্ডামেন্টাল। আর তারপরে যখনই আপনি পেলেন যে তখন স্টাডি করতে হবে, যেমন এই বাচ্চাগুলি কেন ভালো হচ্ছে। আমি দেখলাম, আমি আগে চিকিৎসা করতাম, 30 বছর ধরে করছি। 30 বছরের মধ্যে প্রথমে 100টা বাচ্চা তো অনেক উন্নতি করেছে আপনার সাথে প্রথম ইয়ে করার আগেই। তো ওখানে আমি দেখলাম যে আমি ইনপুট কম দিচ্ছি, তারপরে আমি নিউট্রিশনাল ইনপুট দেওয়া শুরু করলাম। দ্যাটস এ কন্ট্রোল ভ্যারিয়েবল। সায়েন্টিফিক্যালি ধরেন আপনি এই পোলাও রান্না করলেন, তো তেজপাতাটা দিলেন না, পরেরটায় তেজপাতা দিলেন, এলাচিটা দিলেন না, পরেরটা এলাচি দিলেন, আহ, গরম মশলা দিলেন না, দারচিনি দিলেন না, পরেরটায় দারচিনি দিলেন। তাহলে এখন একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, হচ্ছে সিম্পল পোলাও, প্লেন ভাত, আর একটা হচ্ছে ঘি দিলেন, দারচিনি দিলেন, এইটা দিলেন, অ্যান্ড ইউ হ্যাভ দি ফাইনাল টেস্ট। তা এখন আমি আমার চিকিৎসার মধ্যে প্রথমে আমি নিউট্রিশনাল ইনপুটটা শুরু করি নাই। 30 বছর আগে যেগুলো শুরু করেছি, কিছু কিছু কাজ পেয়েছি, অনেক কাজ সাস্টেইন করেনি। কিন্তু আস্তে আস্তে যখন আমি নিউট্রিশনাল ইনপুট দিলাম, খুব সিলেক্টিভ, তখন আস্তে আস্তে দেখা গেল যে আরে পোলাও তো সুন্দর হয়, কাচ্চি বিরিয়ানি হয়ে যাচ্ছে, চমৎকার হচ্ছে, বাচ্চারা দুষ্টামি করতেছে, মাদের খুশি করতেছে। তাহলে দিস ইজ গেটিং এ কম্প্রিহেন্সিভ। তো বিষয়টা হচ্ছে কি, বাচ্চাদেরকে এখন এই যে কিভাবে পার্মানেন্ট করতে হবে, বাচ্চার কথা যেগুলি বেরিয়ে গেছে এগুলি থাকবে, আরো বাড়বে, সেটা হচ্ছে এই যে এটা হলো মায়ের কাজ। এটা আমি কি করবো? আমি হেল্পলেস, আমি তো আপনাদের রান্নাঘরে যেয়ে বসতে পারি না, আমি বলতে পারি। আপনারা যদি সব দিক থেকে, আপনাদেরকেই ডাক্তার হতে হবে। অ্যাটিস্টিক বাচ্চার মা হওয়া মানে ডাক্তার হওয়া। আপনারাই এক একজন ভালো নিউট্রিশনিস্ট হয়ে যেতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। খালি ডাক্তারের উপরে আমাকে অনেকে আছে যে ডাক্তার সাহেব কিছু হয় না, যে আমি কি করব? আমি তো আপনার বাচ্চাকে ভালো করার জন্য চিকিৎসা দিচ্ছি, আরেকজনের মাকে ভালো করো, তা আরেকজন ভালো হচ্ছে, আপনারটা ভালো হচ্ছে না, তো এটা আপনাকে খুঁজে দেখতে হবে প্লিজ। অনেকে আমাকে ব্লেম করেন, মানে ব্লেমের পার্সেন্টেজটা কমে আসতেছে এখন, বেশিরভাগই ভালো রিপোর্ট পাচ্ছি। কিন্তু ব্লেম করতেছে যারা, তারা বলতেছে এইটা হয় না, ওইটা হয় না। এই যে 5 বছর নিচে বয়স হইতে এনেছিলে, এখন অনেকে আমার উপর রাগ হয়। আমি 5-এর উপরে গেলে খোদার উপরে কি খুদকারি করা যায়? 90% জিনিস তৈরি হয়ে গেছে, তারপরেও অনেক বাচ্চা, আমি যতগুলি বাচ্চা আমি পাচ্ছি, তারা অনেকখানি উন্নতি করে যাচ্ছে। যেমন রুহুল আলম সাহেবের বাচ্চা, এই যে নেভাদার বাচ্চা, আরো এখন আমার 4-5টা বাচ্চা এসছে 5-এর উপরে। তো অনেক সময় হয়েছে, আপনাদের আজকে সময় দিয়েছেন, প্রত্যেকটা সেকশন করে করে আমরা এগুলিকে ইয়ে করব। প্রশ্নগুলিও চমৎকার, জি। মা বাবারা চমৎকার। আমি আসলে আই এম থ্যাঙ্কফুল যে আমি আপনাদের সবাইকে স্যাটিসফাই করতে পারছি, চেষ্টা করতে পারছি অন্তত। আর সাংবাদিক সাহেবকে ধন্যবাদ। আহ, আর যে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, উই জি। ক্যান কনক্লুড টুডে, বাট ইট ইজ এ ভেরি প্রোডাক্টিভ। আপনার 35 নাম্বার হলো স্যাম্পল। যত বাড়ানো যান, আমার কনফিডেন্স লেভেলটা হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম বলে মডার্ন স্ট্যাটিস্টিক্সে একটা তত্ত্ব আছে।
তা আমাকে তারা বলে দিয়েছে তুমি 30টা হয়ে গেলে কিন্তু তুমি যথে হয়ে গেল গুড, কিন্তু আমি এখন বাড়াই যাচ্ছি, তার কনফিডেন্স লেভেলটা আমার বাড়াচ্ছি। এবং আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব মা বাবারা চেষ্টা করলে সবকিছু আমরা করতে পারবো। আপনারা সবাই চেষ্টা করবেন এবং আল্লাহর উপর নির্ভর করবেন। আহ, নিশ্চয়ই আপনারা সবাই উত্তরণ হবেন। এবং হাফিজ সাহেব, নট টু ওয়ারি, নো ওয়ান ইন দিস সেট, নট টু ওয়ারি। থ্যাংক ইউ স্যার, আপনাকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, অনেক 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 ধন্যবাদ স্যার। ধন্যবাদ মুশফিকা, হানি রহমান, রোজা আহমেদ এবং হাফিজকে, আপনারা অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং বিশেষ করে আমাদের আজকের যে প্রধান, যিনি আমাদের এই অটিজম নিয়ে কাজ করছেন দীর্ঘ তার আহ, জীবনের অনেকটা অংশ, তার এই মানে এখনো এই বয়সে অনেক অসুস্থতা নিয়েও তিনি যেভাবে সময় দিচ্ছেন, গবেষণা নিতে থাকছেন, তাকে যখনই কল দিই, যখনই কথা হয়, তার এই নিয়ে সবসময় একটা স্বপ্ন, ধ্যান ধারণা, এটা একবার নেশা হয়ে গেছে তার জন্য, যে কিভাবে অটিজম আক্রান্ত সারা বিশ্বের শিশুদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসা যায়। তিনি সেই স্বপ্নে সবসময় বিভোর থাকেন, তিনি কাজ করছেন, গবেষণা করছেন, এবং আশা করি তার স্বপ্ন অনেকটাই সফলতার পথে। কারণ আমরা অনেকগুলো পর্বে, অনেক অভিভাবক যেভাবে বলেছেন, আজকে যেভাবে বলেছেন, আসলে এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে এই জটিল রোগটি, যে রোগটি আসলে বলা হয় যে কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু তিনি সেটা প্রমাণ করে দিচ্ছেন যে না, ট্রিটমেন্ট আছে। এবং থ্যাংক ইউ। এই যে একটা অসম্মুখে সম্মুখ করেছেন, করে চলেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই বিষয়গুলো সবাইকে জানানোর চেষ্টা করবেন, কারণ উনি তো যে একটা পরিসংখ্যান দিয়েছেন যে সারা বিশ্বে অটিজমের যে ভয়াবহতা, সেই বিষয়টিকে সামনে, আজকে যে সচেতনতা যে দিবসটি, সেই দিবসকে সামনে নিয়ে আমরা যে প্রোগ্রামটি করেছি, আশা করি যারা শুনবেন, যারা শুনেছেন, যারা শুনবেন, উপকৃত হবেন। আপনারা চেষ্টা করবেন এই ইউএসসি যে অনলাইন আপনারা সবাইকে শেয়ার করবেন, এবং পাশাপাশি নিউজ 24 ইউএসও আমরা এই প্রোগ্রামটি একই সাথে সম্প্রচার করেছি, এবং আমেরিকা বাংলা নিউজ 24ও করেছি। অসংখ্য দর্শক ইতিমধ্যে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক যারা ইউ। শেয়ার করেছেন, যারা দেখেছেন ধৈর্য সহকারে, আপনাদেরকে ধন্যবাদ। এবং আজকের এই বিশেষ করে আবারও জনাব মোহাম্মদ জাহাঙ্গীরকে ধন্যবাদ দিয়ে, অভিভাবককে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করবো। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। অসংখ্য আপনাদের ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।